আরও কত কি বলে ধ্রুব বোঝালো তাহিয়ার আব্বুকে। ধ্রুব ছেলেটাকে উনি পছন্দ করেন অনেক আগে থেকে। মেয়ের মনেও যে ধ্রুবের প্রতি ভালোবাসা আছে এও অজানা নয় ওনার। ধ্রুবকে বারবার বললেন উনি, যেন বাধ্য হয়ে ওনার মুখের দিকে তাকিয়ে বিয়েটা না করে। ধ্রুবের উত্তর একটাই ছিল, সে তাহিয়াকে বিয়ে করতে চায়, ও সম্মান রক্ষার জন্য হলেও বিয়ে করতে চায়। বন্ধু হিসেবে ধ্রুবের দায়িত্ব এটা। ধ্রুবের এমন কথায় মুগ্ধ হলেন আব্দুর রহমান। ওর আশ্বাস পেয়ে নিজেকে শান্ত করলেন তিনি। তাহিয়াকে ওর আব্বুর খেয়াল রাখতে বলে বেরিয়ে গেল ধ্রুব। নিজের কয়েকজন বন্ধুকে কল দিয়ে আসতে বলল এখানে। তাহিয়ার আব্বু ওনার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে পাঠালেন ওনার কাছের কয়েকজনকে ডেকে আনতে। সবকিছু তো টক্সিক ছিল, কিন্তু তাহিয়ার মন জুড়ে বিষণ্ণতায় কি হচ্ছে কিছুই যেন মাথায় ঢুকছে না তার। তাহিয়া ছল ছল চোখ জোড়া নিয়ে তাকিয়ে আছে ধ্রুবের যাওয়ার দিকে। ধ্রুব যে ওকে বন্ধু ছাড়া কিছুই ভাবে না, এটা তাহিয়া ভালো করে জানে। দুটো মানুষের মধ্যে ভালোবাসা না থাকলে বিয়ে হয় কি করে? ধ্রুব নিশ্চয়ই তাহিয়ার অসহায়ত্ব আর ওর আব্বুর মুখের দিকে তাকিয়ে বিয়েটা করতে চাইছে। এমন বিয়ে তো তাহিয়া চায়নি। সে চেয়েছিল জাঁকজমকপূর্ণ বিয়ে, ধ্রুব শেরওয়ানি পরে মাথায় মুকুট লাগিয়ে বিয়ে করতে আসবে ওকে। তাহিয়া অপেক্ষা করবে লাল বেনারসি শাড়ি পরে বসে, যে কিছুই কি তবে সত্যি হবে না? এমন হঠাৎ বিয়েতে কি ধ্রুবর মনে তাহিয়ার প্রতি ভালোবাসা জন্মাবে? বেশ অনেকক্ষণ বাবার পাশটায় দাঁড়িয়ে কথাগুলো ভাবলো তাহিয়া। ভাবনায় ছেদ পড়ল। কিছুক্ষণের মধ্যে ধ্রুব আসলো ওর বন্ধুদের নিয়ে। সাথে আসলেন কাজী সাহেব। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় সকাল 9টা। হাতে ধোয়া ওঠা গরম চায়ের কাপ নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে আছেন সাবরিনা বেগম। মাহতাব সাহেব ওনার ঠিক পাশেই বসে আছে, নজর ওনার হাতে থাকা খবরের কাগজটার দিকে। শরীর খানিকটা ভালো হয়েছে ওনার, হাঁটাচলা করতে পারেন এখন। আজ ঘুম থেকে উঠে ছেলে মেয়েদের খোঁজ করেছেন মাহতাব সাহেব। কেউই বাড়িতে নেই। কাব্য আর ধ্রুব দুজনে কাল থেকে বাড়ি ফেরেনি। কাব্যের ফোনে কল দেওয়ার সাহস নেই বাড়ির কারো, তাই ওর বন্ধুদের ফোনে বেশ কয়েকবার কল দিয়েছেন, কিন্তু কাউকেই পাননি। ধ্রুবকেও বারবার কল দিয়ে যাচ্ছে, দোয়েল একবারও ফোন তুলছে না। সে সাবরিনা বেগমের মনটা কুগাইছে। বারবার মনে হচ্ছে ওনার ছেলেরা বিপদে পড়েছে। পরক্ষণে আবার কত কিছু বলে নিজের মনকে বোঝাচ্ছেন তিনি। দোয়েল ভার্সিটিতে গেল মাত্রই। দীপ্ত আর কোয়েলও গেল ওর সাথে। যাবার পথে ওদের স্কুলে নামিয়ে দিয়ে তারপর ভার্সিটিতে যাবে দোয়েল। অফিস সামলান মাহফুজ সাহেব আর সাবরিনা বেগমই। তবে বেশ কিছুদিন ধরে অফিসের সব কাজ মাহফুজ সাহেবের উপরই ছেড়ে দিয়েছেন উনি। স্বামীর অসুস্থতার জন্য বাড়িতেই আছেন কিছুদিন যাবৎ। ফোনের রিংটোন কানে আসতে ধ্যান ভাঙল সাবরিনা বেগমের। স্রোতের কলেজ থেকে বারবার কল আসছে সাবরিনা বেগমের ফোনে। কখনো কোনো না কোনো টিচার, কখনো আবার স্রোতের বন্ধুরা কল দিয়ে যাচ্ছে। সামনেও টেস্ট এক্সাম। এদিকে এত কিছু চোখ করে স্রোত কতগুলো ক্লাস মিস দিয়েছে। সাবরিনা বেগম উঠে গেলেন। সিঁড়ি বেয়ে কাব্যের রুমের দরজার সামনে এসে দাঁড়ালেন উনি। ভাবলেন স্রোত এখানেই আছে। দরজা খোলাই ছিল, ঠেলে ভেতরে চোখ বুলালেন তিনি। কপালে ভাঁজ পড়ল ওনার। স্রোতের কোনো ক্ষতি হলো না তো? কাব্য যেখানে ইচ্ছে থাক, কিন্তু স্রোত ও কোথায় গেল? সাবরিনা বেগম দৌড়ে গেলেন। স্রোতের রুমে দরজা খোলাই ছিল, তবুও নক করলেন তিনি। স্রোত ঘুম জড়ানো কণ্ঠে বলল, কে? ভেতরে আসবো স্রোত? আমি তোমার ফুপি বলছি। স্রোত দ্রুত উঠে বসলো। মাথার খোলা চুলগুলো খোপা করে নিল। বিছানা থেকে ওড়নাটা তুলে গায়ে জড়িয়ে গিয়ে ফুপির সামনে দাঁড়ালো। সাবরিনা বেগম চোখে মুখে গম্ভীর ভাব নিয়ে এসে বললেন স্রোতকে, এই বাড়ির কেউই এত দেরিতে ঘুম থেকে ওঠে না স্রোত, জানো নিশ্চয়ই। স্রোত উপর নিচ মাথা নাড়ালো। যার উত্তর হ্যাঁ। সাবরিনা বেগম বড় করে নিঃশ্বাস নিলেন। বললেন স্রোতকে, ফোন কোথায় তোমার? কলেজ থেকে বারবার কল আসছে, খেয়াল আছে সেদিকে? স্রোতের মনে পড়ল সেদিনের কথা। কাব্য ভাই তো রাগ করে সেদিন ফোন ভেঙে দিল। এরপর থেকে স্রোতের কাছে কোনো ফোন নেই। ফুপির মুখের দিকে তাকিয়ে মিনমিনে কণ্ঠে বলল স্রোত, ফোন নেই। নেই মানে হারিয়ে ফেলেছো? না। তাহলে? স্রোত কি বলবে বুঝলো না। চুপ করে রইল সে। গায়ের ওড়নাটা আঙ্গুলে পেঁচাচ্ছে বারবার। সাবরিনা বেগম আবারও জিজ্ঞাসা করলেন একই কথা। স্রোত কিছু বলতে নিলেই থেমে গেল কারো গম্ভীর কণ্ঠস্বর শুনে। ফোন নেই, কারণ আমি চাই না স্রোত ফোন ইউজ করুক। কাব্যের এমন তেরা কথায় মেজাজ খারাপ হলো সাবরিনা বেগমের। ঘুরে তাকালেন উনি। কাব্য দাঁড়িয়েছে ওনার থেকে কিছুটা দূরে, মাথার অনেকটা জায়গা নিয়ে সাদা কাপড়ের ব্যান্ডেজ বাঁধা। রাগ চলে গেল সাবরিনা বেগমের। চোখে মুখে ভিড় জমালো চিন্তারা। কাব্যের দিকে এগিয়ে গিয়ে বললেন উনি, মাথায় ব্যান্ডেজ কেন কাব্য? কি হয়েছে তোমার? কাব্য কিছু একটা ভেবে হেসে উঠল। বলল সাবরিনা বেগমকে, আমার মতো অমানুষের জন্য চিন্তা হয় আপনার? এভাবে বলছো যে? তুমি আমার ছেলে না হলেও ছেলের মতোই কাব্য। তোমার আর ধ্রুবের মধ্যে কখনোই আমি কোনো তফাৎ করিনি। তোমরা দুজনেই আমার ছেলে। কাব্যের হাসি পাচ্ছে সাবরিনা বেগমের কথা শুনে। মাহতাব সাহেব তখন দেখেছিলেন কাব্য ঠিক মতো হাঁটতে পারছে না। ছেলেটা মাথায় হাত দিয়ে চোখ মুখ কুচকে উপরে বসে
উঠেছিল তখন। চিন্তায় তিনিও এসেছেন কাব্যের পিছু পিছু। সাবরিনা বেগমের কথা শেষ হলে মাহতাব সাহেব ছেলের কাছে গিয়ে চিন্তিত কণ্ঠে বললেন, কি হয়েছে বাবা? ঠিক আছো তুমি? মাহতাব সাহেব হাত দিয়ে ছুতে চাইছিলেন কাব্যের মাথা। কাব্য সরে গেল, চোখ মুখ কঠিন করে বলল, মরিনি আমি। কথাটা বলে 1 মিনিটও দাঁড়ায়নি কাব্য, চলে গেছে নিজের রুমের দিকে। স্রোত দেখলো সবটাই। কাব্য ভাইয়ের মুখে মরে যাওয়ার কথা শুনে বুকের ভিতরটা কেঁপে উঠল ওর। স্রোত যেতে চাইলো কাব্যের পিছু পিছু। সাবরিনা বেগম ওর হাতটা ধরে আটকালেন, চোখ দিয়ে শাসালেন যেন না যায় কাব্যের কাছে। কাব্য কিভাবে যেন বুঝে নিল বিষয়টা। দরজার সামনে গিয়ে আবার ফিরে তাকালো সে, চোখে মুখে রাগের আভাস তার। কাব্যের রুমের দরজার সামনে একটা ছোট্ট টেবিল রাখা, ওটাতে সুন্দর একটা ফুলদানি রাখা আছে। অতিরিক্ত রাগে কাব্য ওটা ছুঁড়ে ফেলেছে মেঝেতে। সাথে সাথে ঝনঝন শব্দ তুলে ভেঙে গেছে ফুলদানিটা। কোনো কিছু ভাঙার শব্দ পেলেই সাবরিনা বেগম তাকালেন সেদিকে। নজরে আসলো কাব্যের রাগান্বিত মুখটা। ওর রাগত্ব চেহারার দিকে তাকাতে ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠল সাবরিনা বেগমের। সাথে সাথে ছেড়ে দিলেন স্রোতের হাত। মাহতাব সাহেবের বুকের যন্ত্রণাটা বাড়ল হুট করে। তড়িঘড়ি করে সাবরিনা বেগম ওনাকে নিয়ে গেলেন রুমে। স্রোত ফুপির সাথে ওনাদের রুমে গেল। উনি যা যা বললেন তাই করলো সে। ডাক্তারকে কল দিল, সাথে দোয়েল আর মাহফুজ সাহেবকেও। সাবরিনা বেগম বেশ কিছুক্ষণ দেখলেন স্রোতকে। ফ্যানের বাতাসের গায়ে জড়ানো ওড়নাটা এলোমেলো হলো স্রোতের। তখনই সাবরিনা বেগমের চোখ গেল ওর ঘাড়ের দিকে। কি যেন ভেবে লজ্জায় মাথাটা নুইয়ে ফেললেন উনি। তখনই স্রোত বলে উঠল, ফুপিকে। আমি যাই ফুপি। সাবরিনা বেগম চোখ মুখ শক্ত করলেন, গম্ভীর কণ্ঠে বললেন স্রোতকে, যাও। তোমার বর তখন ডাকলো, কথা না শুনলে আবার তুল কালাম কাণ্ড বাঁধাবেন গম্ভীর পুত্র। ফুপির সম্মতি পেতে আস্তে আস্তে পা ফেলে বাইরে গেল স্রোত। এদিক ওদিক না থেকে ছুটে গেল কাব্যের রুমের দিকে। তখন কাব্যকে ওভাবে দেখে কষ্ট হচ্ছে ওর। কেন এমন কষ্ট হচ্ছে সে নিজেও জানে না। শুধু জানে কাব্য ভাইকে দেখতে হবে। ও তৃষ্ণার্ত চোখ দুটোকে শান্ত করার জন্য হলেও কাব্য ভাইকে দেখতে হবে। স্রোত এসে দাঁড়িয়েছে কাব্যের রুমের দরজার সামনে। ডাক্তার ওর পায়ের ব্যান্ডেজ খুলে আবারও নতুন করে ব্যান্ডেজ করে দিলেন। বললেন, এই অবস্থায় বেশি হাঁটাচলা না করতে। কাজ শেষে ব্যাগপত্র হাতে নিয়ে চলে গেলেন ডাক্তার সাহেব। স্রোত এগিয়ে গেল দরজার সামনে দাঁড়িয়ে উকি ঝুঁকি মারছিল কাব্যের রুমে। কাব্য কোনোভাবে দেখে নিয়েছে ওকে। নিজের চেহারার গাম্ভীর্য ভাব বজায় রেখেই বলছে, স্রোত, এদিকে আয়। স্রোত হা করে তাকিয়ে রইল কিছু সময়। অবাক হলো সে। লুকিয়ে থাকার পরেও কাব্য ভাই ওকে বারবার দেখে ফেলেন কি করে। স্রোত এবার কিছুটা এগিয়ে এলো, বলল কাব্যকে, আসবো না। আসতে হবে। উহুম, স্রোত চলে যাবে বলে পা বাড়াতে কাব্য গম্ভীর কণ্ঠে বলে উঠেছে ওকে। স্রোত, যাবি না কিন্তু। আমি ধরতে পারলে থাপড় খাবি কিন্তু। কাছে আয়। স্রোত আজ সাহস পেয়েছে। ডাক্তার তো একটু আগেই বলে গেল কাব্যের পায়ের অবস্থা খারাপ, যেন বিছানা থেকে না উঠে। স্রোত যাই করুক, কাব্য ভাই কি ওকে থাপ্পড় মারতে পারবে? স্রোত মনে হয় সুযোগ পেল কাব্যকে জব্দ করা। দুষ্টুমিতে ভরা হাসি ওর অধরে জুড়ে বলল কাব্যকে, থাপ্পড় দেওয়ার জন্য তো আপনাকে বিছানা থেকে উঠতে হবে। পারবেন উঠতে? চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ুন। স্বপ্ন না হয়ে স্রোতকে থাপ্পড় মারবেন। কথাটা বলে দাঁত কেলিয়ে হাসি দিল স্রোত। কাব্য ওদিকে রেগে মেগে তাকিয়ে আছে ওর দিকে। এমন হাবভাব যেন ধরতে পারলে চিবিয়ে খাবে স্রোতকে। আজ কাব্যের এই রাগান্বিত চেহারা দেখে ভয় হলো না স্রোতের। কাব্য ভাইকে জব্দ করতে পেরে আনন্দ হচ্ছে তার। রাস্তায় 1 বস্তা টাকা কুড়িয়ে পেল, এত আনন্দ তার হতো না। স্রোত যেই না কাব্যের রুমের বাইরে পা রাখলো, কানে আসলো কারো গোঙানির শব্দ। স্রোতের মস্তিষ্ক বলছে কাব্য ভাই ভালো নেই। পায়ে বা মাথায় কি ব্যথা পেলেন উনি? দৌড়ে গেল স্রোত। কাব্যের পাশটায় বসে ওর গালে হাত স্পর্শ করে বলল চিন্তিত কণ্ঠে, কি হয়েছে আপনার? কোথায় লেগেছে? আমায় বলুন। বললে কি করবি? মেডিসিন এনে দেবো? কাব্য মনে মনে হাসলো। এই মেয়েটা এত ভাবে ওকে নিয়ে। কাব্য স্রোতের হাতটা ধরে ওর বুকের বাম পাশটায় রাখলো। ঘাড় কাত করে নীলাম্বরী নীল চোখ দুটোর সাথে চোখ মিলিয়ে বলল, এখানে ব্যথা করছে নীলাম্বরী, মেডিসিন এনে দাও। স্রোত শান্ত হলো, তাকিয়ে রইল ওর সামনে বসে থাকা কাব্য ভাইয়ের সুন্দর মুখটার দিকে। লোকটার চোখে মুখে এক ফোঁটা রাগ নেই। কেমন মুগ্ধ দৃষ্টিতে ঘায়াল করা হাসি দিয়ে তাকিয়ে আছে স্রোতের দিকে। এই চাহনি, কণ্ঠস্বর, এই হাসিতে পাগল হতে বাধ্য যে কোনো মেয়ে। স্রোতের মনেও যে রঙিন প্রজাপতি উঠতে শুরু করেছে। বারবার মস্তিষ্কে প্রতিধ্বনিত হচ্ছে কাব্য ভাইয়ের নাম। ভালোবাসতে ইচ্ছা করছে গম্ভীর মানুষটাকে। এই মুহূর্তে স্রোতের মনে হচ্ছে ওর জীবনে সব থেকে অমূল্য সম্পদ ওর কাব্য ভাই। কাব্য ভাই তো সহজে মিশে না কারোর সাথে, ভালোবাসে না কাউকে। ওর প্রতি হঠাৎ এমন সুন্দর আচরণের মানে কি? কাব্য ভাই কি তবে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করলো ও স্রোতকে? কিন্তু কাব্য ভাইয়ের মুড চেঞ্জ হতে তো সময় লাগে না। স্রোত কি তবে বেশি ভাবছে? ধ্যান ভাঙলো স্রোতের। কাব্য ডেকে বলল আবারও, মেডিসিন এনে দিবি? স্রোত দ্রুত উঠে গেল। কাব্যের থেকে নিজের হাত ছাড়াতে সক্ষম হলো সে। কিছু দূর গিয়ে বলল, এই অসুখের মেডিসিন কোথায় পাবো? ছল চাতুরি করে কাছে রাখলেন যে, থাপ্পড় মারবেন? কাব্য আগের মতোই তাকিয়ে বলল স্রোতকে। মারবো না, কাছে আয়।
স্রোতের ক্ষমতা নেই কাব্যের এই ডাক উপেক্ষা করা, তবুও কোনো মতে সে সামলালো নিজেকে। এই কাব্য ভাইয়ের হাতের থাপ্পড়ের কেমন স্বাদ সে তা জানে। জেনে শুনে বাঘের গুহায় পা রাখে কে। স্রোত চলে যাচ্ছিল কাব্যের রুম থেকে। কাব্য ডাকলেই ওকে বলল, আসবো না আপনার কাছে। এই প্রথম স্রোত কাব্যের কথা না শুনলেও সে রাগলো না, হাসলো স্রোতের চঞ্চলতা দেখে। ওর যাওয়ার পানে তাকিয়ে মুচকি হেসে বলল, আমার সব অসুখের মেডিসিন তুই নীলাম্বরী। আমার মন খারাপের কারণ তুমি, আমার মন ভালো করার ওষুধও তুমি। তুমিই তো আমার সব। কাব্যের স্বপ্নকলার নীলাম্বরী তুমি। আজ বাড়িতে সবাই উপস্থিত। দোয়েল, দীপ্ত, ওদের আম্মু আব্বু সবাই মিলে বসে আছেন ড্রয়িং রুমে। মাহতাব সাহেব গল্প করছেন ওনার ভাইয়ের সাথে। বাড়ির দুই বউ রান্নাঘরের কাজে ব্যস্ত। স্রোত কোয়েলের মাথায় বিনুনি করে দিচ্ছে। দীপ্তর পাশে বসে এটা সেটা বলে যাচ্ছে। স্রোত ওর গুরুত্বপূর্ণ কথা শুনছে না দেখে রাগ হলো দীপ্তের। বলল সে, সিনিয়র, তুমি বিয়ে করে আমাকে ভুলেই গেছো। তোমাদের সংসারে আগুন লাগাবো নাকি? বলবো কাব্য ভাইয়াকে বিয়ের আগে তুমি আমার সাথে ইটিস পিটিস করতে। স্রোতের পুরো মনোযোগ কোয়েলের চুল বাঁধাতে। দীপ্তের কথা শুনে আস্তে করে বলল সে, হুম, এটাও বলবি আমরা গোপনে বিয়ে করে নিয়েছি? বাবা, তোমার দেখি অনেক সাহসী বেড়েছে। কাব্য ভাইয়া এখন থাপ্পড় থেরাপি চালায় না বুঝি? স্রোত রেগে তাকালো দীপ্তের দিকে। এই চড়থাপ্পড়ের কথা পুরো বাংলাদেশে রটে গেছে, বুঝতে বাকি নেই তার। স্রোতের রাগান্বিত চাহনি দেখে ভয় পেল না দীপ্ত। একটা ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলল, আচ্ছা সিনিয়র, কাব্য ভাইয়া তোমাকে ভালোবাসে, আদর টাদর দেয়? দীপ্ত ওর পাকা পাকা কথা শুনে স্রোত রেগে তাকিয়েছে ওর দিকে। এত বকবকানি ভালো লাগছে না স্রোতের। দীপ্ত আরো কত কথা জিজ্ঞাসা করতো স্রোতকে, কিন্তু তখনই চোখ গেল দোতলার দিকে। কেউ একজন লাল লাল চোখ নিয়ে তাকিয়ে আছে দীপ্তর দিকে। কাব্য ভাইকে দেখেই ভয় হলো দীপ্ত বেচারার। কয়েক ফিট দূরে সরে গেল স্রোতের থেকে। কান ধরে হঠাৎই উঠবস করতে শুরু করলো সে। উপস্থিত সবাই হা করে তাকিয়ে রইল দীপ্তের দিকে। হুট করে ছেলে কান ধরে উঠে বসা করছে কেন বুঝলেন না কেউই। মাহফুজ সাহেবের চোখ গেল দোতলার রেলিংয়ে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা কাব্যের দিকে। ওর মুখের ভাবভঙ্গি আর দীপ্তের কান ধরা দেখে বুঝে নিলেন কাহিনী। মনে মনে হাসছেন মাহফুজ সাহেব। মাহফুজ সাহেব আর ওনার ভাই চঞ্চল দীপ্তকে সাহায্য করার জন্যে কাব্য যথেষ্ট। আস্তে আস্তে ড্রয়িং রুমে সবাই চলে গেছেন। রয়ে গেল খালি দীপ্ত। এ জন্মে আর কাব্য ভাইয়ের মুখোমুখি হতে চায় না সে, তাই নিচেই বসে আছে। অনেকক্ষণ ধরে দরজায় নক করে যাচ্ছে কেউ। দীপ্ত ওর হাতে ল্যাপটপ নিয়ে গেম খেলছিল। দরজায় ঠকঠক আওয়াজে ধ্যান ভাঙে। ওর ল্যাপটপটা হাত থেকে রেখে উঠে গিয়ে দরজাটা খুলে দিল দীপ্ত। হা করে কিছুক্ষণ তাকিয়ে রইল দরজার সামনে দাঁড়িয়ে থাকা তাহিয়া ধ্রুবর দিকে। পরে কি যেন ভেবে একগাল হেসে ডেকে উঠল সে, বড় মা, চাচ্চু, আব্বু আম্মু, দোয়েল আপু, নিচে আসো, ধ্রুব ভাইয়া বিয়ে করেছে। বেশি কিছু বলার আগেই দ্রুত ছুটে গিয়ে দীপ্তের মুখ চেপে ধরল ধ্রুব। চোখের চাহনি দিয়ে শাসিয়ে বলল চুপ থাকতে, কিন্তু দীপ্ত চুপ থাকার মানুষ। ধ্রুবর থেকে কিছু দূরে গিয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল সে। ধ্রুব ভাই বিয়ে করে বউ নিয়ে এসেছে, কথাটা সবাইকে না জানালে পেটের ভাত হজম হবে না দীপ্তের। বাড়ির সবাই মিলে জড়ো হয়েছে মাহতাব সাহেবের রুমে। স্রোত আর তাহিয়া দাঁড়িয়ে আছে রুমের এক কোণে। বাড়িতে নতুন বউ আসায় স্রোত, দীপ্ত আর কোয়েল অনেক খুশি। সবাই নানা আলাপ আলোচনায় ব্যস্ত, আর ওরা তিনজন ব্যস্ত তাহিয়াকে নিয়ে। স্রোতের বরাবরই তাহিয়াকে ভালো লাগে। ধ্রুব আর তাহিয়াকে পাশাপাশি ভালোই মানায়। তাহিয়ার যে ধ্রুবের প্রতি দুর্বলতা আছে স্রোত একটু হলেও খেয়াল করেছে বিষয়টা। ধ্রুব বিরক্ত হচ্ছে অকারণে। তখন তো বিয়েটা করে নিল, কিন্তু এখন বাড়ি ফিরে স্রোতকে দেখে কেমন যেন হচ্ছে ওর। মনে হচ্ছে বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে কেউ। কষ্ট হচ্ছে ধ্রুবের। স্রোতকে দেখলেই যে দীর্ঘশ্বাস আসছে বুক চিরে। ধ্রুবের এমন একটা কাজে প্রথমে অখুশি হয়েছিলেন সবাই। তাহিয়াকে বাড়ি সবারই পছন্দ, বিশেষ করে সাবরিনা বেগমের ছোট ছেলের বউ হিসেবে। যদিও উনি স্রোতকে ঠিক করেছিলেন, কিন্তু স্রোতের হাবভাব আর ধ্রুবের আচরণে ওনার মনে হয়েছে ওরা নিজেদের মধ্যে ভাই বোন ব্যতীত অন্য কোনো সম্পর্কে জড়াতে প্রস্তুত নয়। তাই তো স্রোতের বিয়ে ঠিক করেছিলেন রেজওয়ানের সাথে, কিন্তু বিয়েটা অবশেষে হলো না। আল্লাহ যাহার ভাগ্য যার সাথে জুড়ে দেন। স্রোতকে বোধহয় আল্লাহ কাব্যের জন্য বানিয়েছিলেন। ওদের জোড়া লেখা ছিল, তাই তো ঝড়ঝাপটার পরেও এক হলো। তাহিয়ার আব্বু এসেছেন আরণ্যক ম্যানশনে। ধ্রুব তাহিয়ার হঠাৎ বিয়েটা পছন্দ হয়নি কারোরই। সবাই চাইছেন আবারও সুন্দর মতো অনুষ্ঠান করে বিয়ে হোক। বাড়ির বড় ছেলের বিয়েটা অমনভাবে হলো, কেউই আনন্দ অনুষ্ঠান করতে পারেনি। নতুন করে আবার বিয়ে দিলেন না হয়। বাড়িতে একসাথে দুটো বিয়ে হবে, জাঁকজমকপূর্ণ বিয়ে যাকে বলে। বড়দের মাঝখানে দাঁড়িয়ে থাকতে অস্বস্তি হচ্ছে স্রোতের। তাহিয়াকে দোয়েলের কাছে রেখে বাইরে চলে গেছে সে। কিছুক্ষণ পর ধ্রুব বেরিয়ে গেল রুম থেকে। আজ আকাশে মেঘ জমেছে, বৃষ্টি আসার পূর্বাভাস দিচ্ছে প্রকৃতি। স্রোতের মন চাইল ছাদে যাবে, টুপটাপ বৃষ্টিতে ভিজবে সে। যেই ভাবা সেই কাজ। কাব্যের রুম পেরিয়ে ছাদে ওঠার সিঁড়ি। স্রোত কাব্যের রুমে গিয়ে উকি ঝুঁকি মারল, দেখলো গম্ভীর রাজপুত্র ঘুমাচ্ছেন নিশ্চিন্তে।
স্রোতের ভয়ের একমাত্র কারণ কাব্য ভাই, সে তো ঘুমিয়ে আছে, বাড়াবাড়ি কিছু করলেও আর কেউ বকাবকি করবে না ওকে। এই ভেবে স্রোত আস্তে আস্তে ছাদে সিঁড়ি বেয়ে উপরে উঠল। তখন পুরো দমে বৃষ্টি হচ্ছে। স্রোতের মন চাইল এক্ষুনি গিয়ে বৃষ্টির পানিতে ভিজবে সে। দেরি না করে ছুটে গেল ছাদের মাঝখানে, হাত দুটো মেলে তাকালো আকাশপানে। বৃষ্টির পানি ছুঁয়ে দিল অষ্টাদশীর পুরো শরীর, ভিজিয়ে দিল গায়ে থাকা জামা কাপড়। স্রোতের অধর জুড়ে হাসির রেখা। বৃষ্টিপ্রেমী কন্যার বৃষ্টিতে না ভিজলে চলে? স্রোত যে বরাবরই বৃষ্টি পছন্দ করে, তাই তো প্রতিবারই বৃষ্টি হলে ভিজতে শুরু করে সে। মন ভালো হয়ে যায় তার। ছাদের দরজায় দাঁড়িয়ে কেউ একজন তার তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে স্রোতকে। স্রোতের হঠাৎই চোখ পড়ল মানুষটার দিকে। কিছুটা এগিয়ে এসে মিষ্টি হেসে বলল সে। আরে ধ্রুব ভাই, যে আপনি এখানে? বৃষ্টিতে ভিজছিস কেন স্রোত? জ্বর বাঁধাবি তো, চলে আয়। কিছুই হবে না আমার। আপনি দাহিয়া আপুর কাছে যান ধ্রুব ভাই, ওর আপনাকে প্রয়োজন। অথচ আমার প্রয়োজন ছিল তোকে। ধ্রুবের বিড়বিড় করে বলা কথা কানে আসেনি স্রোতের। ভাবুক দৃষ্টিতে সে কিছুক্ষণ তাকালো ধ্রুবের মুখ পানে। বোঝার চেষ্টা করলো ধ্রুব ভাই কি বলেছে, কিন্তু ব্যর্থ সে। বুঝলো না কিছুই। জিজ্ঞাসা করলো ধ্রুবকে। কি বলেন ধ্রুব ভাই? শুনিনি আমি। ধ্রুব নিজেকে স্বাভাবিক করলো, এগিয়ে এসে স্রোতের হাত ধরে টেনে নিয়ে আসলো ছাদ থেকে। বৃষ্টিতে পুরোপুরি ভিজে গেছে স্রোত। ওর লম্বা চুলগুলো সব লেপ্টে আছে গায়ের সাথে। ধ্রুব একবার পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল স্রোতকে। মিছে মিছে ধমক দিয়ে বলল ওকে। তুই কি বড় হবি না স্রোত? এসব কি বাচ্চামো? স্রোত হেসে উড়িয়ে দিল ধ্রুবের কথা। ঠাট্টার স্বরে বলল সে। আপনিও কি এবার ওই রাগী খরগোশের মতো থাপ্পড় মারবেন আমায়? ধ্রুব বুঝে নিল স্রোত কাব্যের কথাই বলেছে। বাহ, স্রোত এখন ভালো মন্দ সবেতেই কাব্য ভাইকে মনে করে। ভাব হয়েছে ওদের, হবেই তো। স্রোতের মতো অপরূপা সুন্দরী, সকল কাজে পারদর্শী, মিষ্টি একটা মেয়েকে ভালো না বেসে থাকা যায়? ধ্রুব নিজেই তো পারেনি স্রোতকে ভালো না বেসে থাকতে। স্রোত ওর ভাইয়ের বউ জেনেও প্রতিনিয়ত ধ্রুব ভালোবেসে যাচ্ছে ওকে। ওর যে পাপ হচ্ছে, কিন্তু কিভাবেই বা ভুলবে ওর চঞ্চল হরিণীকে? এতদিনের জমানো ভালোবাসা কিভাবে ভুলে যাবে সে? ধ্রুবের জীবনের প্রথম ভালো লাগা, ভালোবাসা স্রোত। ওকে যে ধ্রুব মন দিয়েছে অনেক আগে, কিভাবে ভুলবে এই মেয়েকে? স্রোতকে না পাওয়ার কষ্টে বুকের ভেতরটা যে পুড়ছে তার প্রতিনিয়ত। স্রোত হেসে কথা বলছে ধ্রুবের সাথে। ধ্রুব এটা ওটা জিজ্ঞাসা করলো ওকে। বৃষ্টিতে এত সময় ভিজে শীতে গা কাঁপছে স্রোতের। ধ্রুব এটা লক্ষ্য করে ওর গায়ে থাকা ডেনিম জ্যাকেটটা খুলে ঢেকে দিয়েছে স্রোতের শরীর। কেউ একজন নিজের রুমের দরজার সামনে দাঁড়িয়ে দেখে যাচ্ছে সবটাই। ধৈর্যের বাঁধ ভাঙল তার। আর নিতে পারছে না এসব। রাগ মিশ্রিত কণ্ঠে ডেকে উঠেছে স্রোতকে। স্রোত, এদিকে আয়। আচমকে কেমন চিৎকারে কেঁপে উঠল স্রোত। ভয়ে ভয়ে তাকালো সেদিকে। কাব্যের রাগান্বিত চেহারা আর কুচকানো ভ্রুজোড়া নজরে আসতে শুকনো ঢোক গিলল সে। ধ্রুবের থেকে দূরত্ব বাড়াতে বেশ কয়েকটা সিঁড়ি নামলো। কাব্য এখনো রেগে তাকিয়ে আছে স্রোতের দিকে। ওর গায়ে জড়ানো ধ্রুবের জ্যাকেটটা দেখলেই মাথা খারাপ হয়ে যাচ্ছে কাব্যের। কাব্যর আঘাতপ্রাপ্ত পা নিয়ে এগিয়ে গেল স্রোতের কাছাকাছি। ওর গায়ে থাকা ধ্রুবের জ্যাকেটটা রাগের সহিত ছুঁড়ে ফেললো নিচে। স্রোতের ভেজা শরীরটা নজরে আসলো কাব্যের। সাথে দেখলো ধ্রুব খানিকটা ভিজে আছে। একসাথে বৃষ্টি বিলাস করছিল ওরা। কথাটা মাথায় আসলেই রেগে বলল কাব্য। কি করছিস এখানে? ওর সাথে কিছু করছিলি তুই? বৃষ্টি বিলাস হচ্ছিল বুঝি? না আমি এসে বাধা দিলাম? স্রোত ভয় পাচ্ছে কাব্যের এমন চিৎকারে। ধ্রুব খেয়াল করলো বিষয়টা, এগিয়ে এসে সামনে দাঁড়িয়েছে দুজনার। কাব্যকে বলছে সে। তুমি ভুল ভাবছো ব্রো, মাইন্ড ঠিক করো নিজের। আমাদের মধ্যে নাক গলাবি না ধ্রুব। ভুলে যাচ্ছিস স্রোত আমার ওয়াইফ। সব বিষয় নাক গলাতে তোর অতি লম্বা নাকটা কেটে ফেলতে বাধ্য হব আমি। এত ভয়ের মধ্যে স্রোতের কেমন হাসি পেল ওর কাব্য ভাইয়ের কথায়। ধ্রুবের দিকে একবার তাকিয়ে আবার কাব্যের দিকে তাকিয়ে বলল। কিন্তু ওনার নাক তো লম্বা না, তাকিয়ে দেখুন, ছোটখাটো একটা নাক। কাব্য রেগে তাকিয়েছে স্রোতের দিকে। হাত উঠিয়েছে ওর গালে থাপ্পড় মারবে বলে। সাথে সাথে দুই গালে দুই হাত চেপে মেঝেতে বসে পড়ল স্রোত। ভীতু বিড়ালের মতো কাব্যের মুখের দিকে তাকিয়ে রইল ট্যাপ ট্যাপ করে। নীলাম্বরীর নীল চোখ দুটোর সাথে চোখাচোখি হতেই কাব্যের রাগ কমে গেল। হাতটা নামিয়ে ফেলল সে। অন্যদিকে তাকিয়ে বড় করে শ্বাস ফেলল সে। মুহূর্তেই মনে পড়ে গেল তখনকার ঘটনাটা। চোখের সামনে ভাসলো সেই দৃশ্য। স্রোত হেসে সে কথা বলছিল ধ্রুবের সাথে। ধ্রুবর হাত ধরে রেখেছিল কেন? ধ্রুব স্পর্শ করবে কাব্যের নীলাম্বরীকে? নীলাম্বরীর হাত ধরার অধিকার কেবল কাব্যেরই আছে। ওকে ছোঁয়ার ভালোবাসার মারার অধিকার কাব্য ছাড়ার কারণে। কথাগুলো ভেবেই তরতর করে রাগ বাড়ল কাব্যের। ওর তামাটে চেহারা, রক্তলাল চোখ দুটো দেখলে যে কেউই বুঝে যাবে প্রচণ্ড রেগে আছে কাব্য। ধ্রুব হয়তো বুঝলো বিষয়টা। ভয় হলো স্রোতের জন্য। এখন নিশ্চয়ই স্রোতের উপর সকল রাগ ছাড়বে কাব্য। না না, ধ্রুব চায় না স্রোত কষ্ট পাক। কিভাবে এমন ভুল করলো সে? কেন আসলো স্রোতের কাছে? ওর দুঃখের কারণ যে হতে চায়নি ধ্রুব। মাটিতে বসে থাকা স্রোতের দিকে নিজের হাত বাড়িয়ে দিয়েছিল ধ্রুব। কাব্য তখন ওর হাতটা ধরে মুচড়ে দিল। শব্দ করে চোখ মুখ কুচকে বলল ধ্রুব। পাগল হয়েছে তুমি, লাগছে আমার। কাব্য আরো জোরে মুচড়ে দিল ধ্রুবের হাত। প্রচণ্ড ব্যথা পেলেও কিছু বলল না ধ্রুব। স্রোতের মনে হলো ঝামেলা বাঁধবে দুজনের মধ্যে।
চেয়েও আটকাতে পারল না কাব্যকে। কাব্য এক ঝটকায় স্রোতকে নিজের থেকে সরিয়ে দিয়ে বলল ধ্রুবকে, জেনে শুনে মৃত্যুকে ডেকে আনছিস ধ্রুব। গেট রেডি টু বি পানিশড। মানে তুমি মারবে আমাকে? মারতে পারবে? হাত কাঁপবে না? দরকার পড়লে কাব্য সব করতে পারে। ধ্রুব হেসে উঠল। কাব্যের কথা ওর কিছুই যায় আসে না এমন ভাব। কাব্য অগ্নিদৃষ্টি নিয়ে ধ্রুবের মুখ পানে তাকালেই হাসি থামিয়ে বলল সে, তুমি এগুলো করে হিরো সাজতে চাইছো? স্রোতের জীবনে তুমি সব সময় ভিলেন হয়েই থাকবে ব্রো। কাব্য হেসে বলল তখন, আমি ভিলেন। স্রোতের জীবনে আমি ভিলেন আর আমি নায়ক। অন্য কারো অস্তিত্ব ওর মনে থাকতে দিবে না এই কাব্য। স্রোত চুপচাপ দেখে যাচ্ছে তাকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে কেমন ঝগড়া হচ্ছে। এই ঝগড়া 203-এর ঝগড়াকে হার মানাতে বাধ্য। স্রোতের ধ্যান ভাঙল। কাব্যর হাত টেনে ধ্রুবের সামনে দিয়ে নিয়ে গেল ওকে রুমে। ধ্রুব দাঁড়িয়ে আছে পাথরের মতো। কাব্যের এমন উগ্রতা দেখে একটু শব্দটিও করছে না স্রোত। এমনি এত পরিবর্তন হলো কি করে? তবে কি স্রোত ভালোবাসে কাব্যকে? স্রোতের হাতে প্রচন্ড ব্যথা হচ্ছে। কাব্য শক্ত করে চেপে ধরেছে ওর হাতটা। ব্যথায় আর্তনাদ করলেই বলে উঠেছে, আমার সব ভালো লাগে না তোর স্রোত। আমি হাত ধরলে ব্যথা হয় তোর? ধ্রুব বসে তখন হাত ধরছিল, কিছু তো বললি না। আরাম লাগছিল তখন। কানের কাছে এত জোরে কথাগুলো বলায় কিছুটা কেঁপে উঠল স্রোত। চোখ গড়িয়ে পানি পড়ল ওর। কাব্যের খেয়াল নেই সেদিকে। মাথায় দাউ দাউ করে আগুন জ্বলছে ওর। স্রোতকে প্রায় 30 মিনিটের মতো বাথটাবে বসিয়ে রেখেছিল ঠান্ডা পানির মধ্যে। বৃষ্টিতে ভেজা শখ মিটে গেছে। ঠান্ডায় কাঁপছে স্রোতের পুরো শরীর। ভেজা কাপড়ে এত সময় থাকায় এই অবস্থা হয়েছে। এদিকে কাব্য যেন ভেবে নিয়েছে আজকে স্রোতকে শাস্তি দিবেই। হাতটা লাল হয়ে গেছে স্রোতের। প্রচন্ড ব্যথা হচ্ছে তার হাতে। হাতটা মচকে গেছে নিশ্চিত। স্রোত এবার রাগে ঘেন্নায় নিজের গায়ে সবটুকু শক্তি দিয়ে ধাক্কা দিল কাব্যকে, কিন্তু এক চুলো নড়াতে পারল না। উপায় না পেয়ে কাব্যের ব্যান্ডেজ বাঁধা পাটাতে ব্যথা দিল ইচ্ছে করে। চোখ মুখ কুচকালো কাব্য। তীব্র ব্যথায় ছেড়ে দিল স্রোতের হাত। সুযোগ পেয়ে স্রোত যখন পালাবে কাব্যর পায়ের ব্যথা উপেক্ষা করে খপ করে ধরে নিয়েছে ওর হাত। মেজাজ দেখিয়ে বলছে, কোথায় যাচ্ছিস? স্রোত কাব্যের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে আর বলছে, চলে যাচ্ছি, আপনার কাছে থাকবো না আমি। কাব্য কাঁপছে রাগে। স্রোত বারবার পালাতে চাইছে কেন ওর থেকে? কাব্য মাথা ঠান্ডা করলো। কত কথা বলে বোঝাতে চাইলো স্রোতকে, কিন্তু স্রোত বুঝলো না ওর কথা। সেই পালাতে চাইলো আগের মতো। প্রচন্ড রাগে কাব্য থাপ্পড় বসালো স্রোতের গালে। নরম তুলতুলে গালটাতে থাপ্পড় পড়তে লালচে দাগ বসে গেল। কান্নায় ভেঙে পড়ল স্রোত। ক্রন্দনরত অবস্থাতেই বলল সে, আপনি একটা অমানুষ, পাষাণ আপনি। ফুপি ঠিকই বলে, আপনি আস্ত একটা পাগল। আপনার মনে কারো প্রতি ভালোবাসা জন্মাতে পারে না। নীলাম্বরের চোখের পানি দেখে বুকের বাম পাশটায় চিনচিন ব্যথা সৃষ্টি হলো কাব্যের। মায়া হলো ওর, সাথে হলো অনুশোচনা। কেন এতটা রেগে গেল? কেন কষ্ট দিল তার নীলাম্বরীকে? কাব্য যাই করুক, সে নীলাম্বরীকে ভালোবাসে। পৃথিবীর সমস্ত নিয়ম ভেঙে হলেও সে নীলাম্বরীকেই চায়। কিন্তু এই মেয়ে কেন বুঝে না কাব্যের রাগের পেছনে লুকিয়ে থাকা ভালোবাসা? কাব্যের কেমন পাগল পাগল লাগছে। কোনো মতেই সে পালাতে দিবে না স্রোতকে। কাব্য আটকালো স্রোতকে। চোখে মুখে রাগ সরিয়ে স্রোতের মাথাটা শক্ত করে নিজের বুকে চেপে ধরে বলল, যাবি না স্রোত, আমার ভুল হয়েছে। আর মারবো না তোকে। স্রোতের শরীরটা এমনিতেই খারাপ হয়ে গেছে। এত কিছু একসাথে নিতে পারছে না সে। জ্ঞান হারালো তখনই। কাব্য বিষয়টা বুঝে ওকে কোলে তুলে নিল। বিছানায় শুয়ে দিয়ে চেঞ্জ করে দিল স্রোতের গায়ের ভিজে জামা কাপড়গুলো। রাহুলের ফোনে কল দিয়ে ডাক্তার ডেকে নিয়ে আসতে বলল এক্ষুনি। স্রোতের লালচে গালটায় হাত বুলিয়ে দিল কাব্য। বেশ কয়েকটা চুমু দিল ওর গালে। প্রচন্ড রাগ হলো ধ্রুবের প্রতি। তখন যদি স্রোতকে ধ্রুবের সাথে না দেখতো হয়তো এত কিছু করতো না কাব্য। কাব্য তার নীলাম্বরীর ছোট্ট মুখটায় ঠোঁট ছোঁয়ালো নিজের। পরক্ষণে আবার কি যেন ভেবে নিজের মাথা চুলগুলো খামচে ধরল কাব্য। নিজেকে বলল রেগে মেগে, এই মেয়ে এত সুন্দর কেন? এত সুন্দরী বলে তো এতগুলো অপবাদকে সহ্য করা লাগছে। একটা বাল তো আগে থেকেই ছিল, আর একটা বালের আমদানি হয়েছে। তোর কপালে বিরাট দুঃখ আছে কাব্য। এগুলোকে গোড়া থেকে উপরে না ফেললে শান্তি হবে না জীবনে। রাহুল এসেছে ডক্টর নিয়ে। প্রথমে ভেবেছিল কাব্যের কিছু হয়েছে। এখন এখানে এসে জানলো স্রোতকে থাপ্পড় দিয়ে বেহুশ করেছে কাব্য। মাথায় হাত দিয়ে বসেছিল বেশ কিছু সময়। পুরুষ ডক্টর নিয়ে এসেছে কেন, এই নিয়ে আবার রাহুলের উপরে খেপেছিল কাব্য। বেচারা ভয়ের সাথে নিয়ে আসা ডক্টরকে বিদায় করে দিয়ে আবার গিয়ে বয়স্ক মহিলা ডক্টরকে নিয়ে এসেছে। উনি ট্রিটমেন্ট করছে স্রোতের। কাব্য চিন্তিত মুখ করে বসে আছে পাশেই। দরজার সামনে দাঁড়িয়ে দৃশ্য দেখলো রাহুল। মুখ ভেঙচি দিয়ে বলল, দেখে মনে হচ্ছে 6-7 বছরের বাচ্চা ছেলে। কেমন নাদুস নুদুস মুখ করে বসে আছে দেখো। অথচ এই ছেলে কিনা কারোর একটু ভুল ভ্রান্তি দেখলে বাঘের মতো হুঙ্কার ছাড়ে, বউকে মিনিটে মিনিটে থাপ্পড় দিয়ে বেহুশ করে। রাহুলের কাঁধে কেউ হাত দিচ্ছে। বারবার বিরক্ত হয়ে ঘুরে তাকালো রাহুল। কিছু বলতে চেয়েও গিলে ফেললো কথাটা। কিছু দূরে গিয়ে মিষ্টি হেসে বলল, আরে আমার পাখি যে। কান পেতে কি শুনছেন? শুনছি না, দেখছি। কি দেখছেন? তোমার ভাইয়ের জাউরামি।
রাহুলকে আজ পুরো বাড়ি ঘুরিয়ে দেখিয়েছে দোয়েল। রাহুল এই কয়েকদিন এই বাড়ির সবার মন জিতে নিয়েছে। দোয়েলের আম্মুই বললেন বাড়িটা ঘুরিয়ে দেখাতে। বাড়িতেও ঘুরিয়ে দেখালো। এদিকে রাহুল দোয়েলের কাছে অন্য এক আবদার করে বসলো। সে নাকি দোয়েলের হাতে বানানো চা খেতে চায়। দোয়েল মেয়েটা কাজকর্মে আনাড়ি, এসব রান্নাবান্না ঘর গোছানো তাকে দিয়ে হয় না, তবে চাটা ভালোই বানাতে পারে। বেশি কিছু না ভেবে রাহুলের জন্য চা বানিয়ে নিয়ে এসেছে সে। এই বাড়িতে আবার মেহমানদের আপ্যায়নে কোনো রকম ত্রুটি রাখা চলবে না। রাহুলের সামনে চায়ের কাপটা ধরে বলছে দোয়েল। আপনার চা। রাহুল ওর হাতে থাকা বইটা পাশে রাখলো। মিষ্টি হেসে দোয়েলের হাত থেকে চায়ের কাপটা নিয়ে বলল, ধন্যবাদ দিয়ে ছোট করবো না। ধন্যবাদ দিতে হবে না, চাটা খেয়ে আমাকে উদ্ধার করুন। ঠিক আছে, ধন্যবাদ দিচ্ছি না। তুমি চাইলে চুমু চুমু দিতে পারি। দিব নাকি পাখি? দোয়েল ভ্রু কুচকে তাকালো রাহুলের দিকে, রাগত স্বরে বলল। কি থাপ্পড় চিনেন? রাহুল তেমন পাত্তা দিল না দোয়েলের কথায়, রাগও হলো না, একটা হাসি দিয়ে বলল, তোমারও কি কাব্যের মতো থাপ্পড় দেওয়ার রোগ আছে? তা তো আছেই, কাব্য ভাইয়ের বোন বলে কথা। তার মতো না হলে চলে? ভয় পেলেন বুঝি? পেলাম একটু। রাখছো কেন পাখি? আমি তো মজা করেছি। দোয়েলের সামনে মজা করলেই সাজা, বুঝে শুনে মজা করবেন। আচ্ছা। মুখ বেঁকিয়ে কথাটা বলে উঠে দাঁড়িয়েছে রাহুল। চায়ের কাপটা হাতে থেকে রেখে আচমকায় দোয়েলের কানের কাছে গিয়ে বলে উঠেছে, হুম, এসব ভয়টায় রাহুল পায় না। মাঠে যখন নেমেছি তোমাকে জিতেই ছাড়ব পাখি। কথাটা বলেই পালালো রাহুল। এমন মনে হচ্ছিল দোয়েল তাকে ধরলেই কেলাবে, এই ভয়ে সে পালালো। দোয়েল তাকিয়েছে রাহুলের যাওয়ার পানে, মনে মনে হাসছে সে। সময় পেরিয়েছে অনেকটা, দিনের আলো কেটে গিয়ে রাতের অন্ধকারে ঢেকে গেছে চারিপাশ। আজ প্রকৃতি অশান্ত, বাইরে বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে বাজ পড়ছে আকাশ ফেটে। বিছানায় শুয়ে থাকা স্রোত কাঁপছে ঠান্ডায়। পাশেই বসে থাকা কাব্য এত সময় ধরে পর্যবেক্ষণ করে চলেছে ওকে। স্রোত যে ঠান্ডায় কাঁপছে বিষয়টা হঠাৎই নজরে এলো ওর। কাব্য দ্রুত স্রোতের কাছে গেল, ওর হাতটা শক্ত করে ধরে বলল, কি হলো নীলাম্বরী, কষ্ট হচ্ছে তোমার? কাব্য হাত দিল স্রোতের কপালে। জ্বর নেই তেমন, কিন্তু একটু আগেও প্রচণ্ড জ্বর ছিল স্রোতের গায়ে। চিন্তা হলো কাব্যের এসব তো ওর জন্যই হয়েছে। স্রোত নিভু নিভু চোখে তাকালো কাব্যের মুখ পানে। স্রোতের নীলাভ চোখ দুটোর সাথে চোখ মিলতেই ঠোঁটের কোণে হাসির রেখা দেখা দিল কাব্যের। এগিয়ে গেল নীলাম্বরীর কাছে, নিজের দুহাতের আজলায় স্রোতের ছোট্ট মুখটা নিয়ে চুমু দিল কপালে। কি যেন ভেবে ছেড়ে দিল স্রোতকে। মিষ্টি এসে মুখ পানে তাকিয়ে গান ধরল কাব্য। কাব্য যেন অন্য এক জগতে আছে। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে কিছুই দেখার দরকার নেই তার। সে দেখতে ব্যস্ত নীলাম্বরীকে। আজ স্রোত কাব্যের অনেকটা কাছাকাছি, এত কাছাকাছি ওরা আসবে কল্পনাতেও ছিল না কাব্যের। ফোনে বারবার নোটিফিকেশন আসায় বিরক্ত হচ্ছে কাব্য। ভাবলো ফোনটা অফ করে রাখবে। কাব্য স্রোতের থেকে মনোযোগ সরালো। উঠে যেতে চাইলেই ভয়ে আর আতঙ্কে স্রোত জাপটে ধরল কাব্যকে, ঢোক গিলে বলল, যাবেন না? সাথে সাথেই প্রশ্ন করলো কাব্য। ভয় হচ্ছে? স্রোত অবুঝের মতো মাথা নাড়ালো দুই দিকে। কাব্য বলল আবারও। তাহলে? কাব্যের কথা শেষ হতে কাঁপা কাঁপা কণ্ঠে উচ্চারণ করলো স্রোত। শীত লাগছে। কাব্য উঠে গেল স্রোতকে ছেড়ে। কাবার থেকে ব্ল্যাঙ্কেট বের করে জড়িয়ে দিল স্রোতের গায়ে। তবুও শরীরের কাঁপুনি কমলো না স্রোতের। চিন্তা হচ্ছে কাব্যেরও এতটা বাড়াবাড়ি করলো তাই এত কিছু হচ্ছে। কিন্তু স্রোত যে ভুল করেছিল ওর তো প্রাপ্য ছিল এই চটটা। কাব্য উঠে যেতে চাইলে স্রোত দুই হাত দিয়ে আঁকড়ে ধরল ওকে। কাব্য বুঝলো স্রোত ভয় পাচ্ছে, কিন্তু কাব্যের মনে যে অস্থিরতা শুরু হয়েছে। বেশিক্ষণ স্রোতের কাছাকাছি থাকলে অঘটন ঘটিয়ে ফেলবে সে। কাব্য ওর চোখ দুটো বন্ধ করে বড় করে একটা শ্বাস ছাড়লো। স্রোতের গাল দুটোতে হাত বুলিয়ে বলল, তুমি ভালো নেই নীলাম্বরী, যেতে দাও আমাকে। আমি কন্ট্রোল হারাচ্ছি নিজের উপর থেকে। কাব্যের কোনো কথায় কর্ণকুহরে পৌঁছালো না স্রোতের। ও তো হুঁশেই নেই, কেমন মাতালের মতো আচরণ করছে আজ। স্রোত আরও শক্ত করে জড়িয়ে ধরল কাব্যকে। কাব্য বুঝলো স্রোত কাছে যাইছে ওকে। কাব্যের চোখ আটকানো স্রোতের ফোলা ফোলা লালচে ঠোঁট দুটোর দিকে দখল করতে ইচ্ছে করছে প্রেয়সীর অধর, কিন্তু মনের মধ্যে দোটানা কাজ করলো কাব্যের। ভাবলো স্রোতের অসুস্থতায় সুযোগ নিবে না সে, কিন্তু এত কিছু বলেও কাব্য বোঝাতে পারল না নিজেকে। আজ যে স্রোত চৌম্বকীয় আকর্ষণের মতোই নিজের কাছে টানছে কাব্যকে। বেশি কিছু না ভেবে স্রোতের কাঁপতে থাকা অধৈর্যরা দখল করে নিল কাব্য। চুমুতে চুমুতে ভরিয়ে দিল ওর পুরো মুখ। স্রোত কাব্যের প্রতিটা স্পর্শে কেঁপে উঠছে বারবার। খামচে ধরেছে ওর মাথার এলোমেলো চুলগুলো। নিজেকে কেমন অস্থির লাগছে কাব্যের। মনে হচ্ছে সে নিজের মধ্যে নেই। স্রোতকে কাছে পাওয়ার গভীর বাসনা জেগেছে তার মনে। ইচ্ছে করছে পুরো ওর শরীর জুড়ে রাজত্ব চালাতে। আজ স্রোতকে আজ পুরোপুরিভাবে কাছে চাইবে কাব্য। ঘোচাতে চাইছে ওদের মধ্যে থাকা সমস্ত দূরত্ব। বাইরে তখন তুমুল বর্ষণ শুরু হয়েছে। প্রকৃতি আজ অশান্ত হয়ে পড়েছে। তার থেকেও বেশি অশান্ত কাব্যের মন। কোনোভাবে যে নীলাম্বরীর কাছে যাওয়া থেকে নিজেকে আটকাতে পারছে না কাব্য। পরক্ষণে আবার মাথায় আসছে স্রোত অসুস্থ। কাব্য কোনোভাবেই সুযোগ নিতে চায় না ওর এই অবস্থার।
নিজেকে কত কিছু বলে বোঝালো কাব্য, চলে যেতে চাইল সে। তখনই স্রোত আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল কাব্যকে, কাপা কাপা কণ্ঠে বলল। যাবেন না কাব্য ভাই? স্রোতের এলোমেলো চুলের ভাঁজে হাত বুলিয়ে বলল কাব্য। তুই অসুস্থ স্রোত, নিতে পারবি না আমাকে। স্রোত আরো শক্ত করে দু হাত দিয়ে আঁকড়ে ধরল কাব্যকে। কাব্য ঠোঁট কামড়ে হাসলো। ওর নীলাম্বরীর মায়াবী মুখ পানে তাকিয়ে বলল। যে মেয়ে আমার হাতের একটা থাপ্পড় খেলে বেহুশ হয়ে যায়, সে আবার অচেতন অবস্থায় আমাকে কাছে চাইছে। আমার আদরের ডোজ সহ্য করার ক্ষমতা যে তোর নেই পাখি। এক থাপ্পড়ে যে মেয়ের এই অবস্থা, সে আমার আদর পেলে 1 মাস অজ্ঞান থাকবে। প্রেয়সীর গভীর আলিঙ্গনে পাগল প্রায় অবস্থা কাব্যের। ভাবলো সব বাধা ডিঙিয়ে এবার কাছে যাবে স্রোতের। আজকে স্রোতকে পুরোপুরি নিজের করে নেবে, সেই ভেবে কাব্য এগিয়ে যাচ্ছিল স্রোতের দিকে। ওর এক হাত স্রোতের পিঠে আর অন্য হাতটা কোমরে। কাব্য যেই না ঠোঁট মিলাবে স্রোতের গোলাপ রাঙা ঠোঁট দুটোর সাথে, তখনই দরজার ঠক ঠক শব্দ কানে এলো তার। মাথাটা ঘুরিয়ে দরজার দিকে তাকালো কাব্য। রাত প্রায় 12টা বাজতে চলেছে। এই অসময়ে কে এলো রুমে? রাহুল যাওয়ার আগে কাব্যকে জানিয়ে গিয়েছিল। রাহুল যে নয় এটা তো নিশ্চিত, তবে কে এসেছে ওকে বিরক্ত করতে? কাব্য উঠে গেল স্রোতকে ছেড়ে। দরজাটা খুলতেই পরিচিত কাউকে দেখে বিরক্ত হলো সে। ভ্রুজোড়া কুঁচকে গেল আপনা আপনি। গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে। কি চাই? চোখ মুখ কালো করে সাবরিনা বেগম দাঁড়িয়ে রইলেন ওভাবে। ওনার চেহারায় তীব্র রাগ। আজ প্রথম বোধহয় এত রাগ হচ্ছে কাব্যের উপর। ধ্রুবর মুখে শুনেছেন তখন কি হয়েছে। ডাক্তার আসতে দেখে প্রথমে ভেবেছিলেন কাব্যেরই কিছু হয়েছে। স্রোত যে অচেতন হয়ে পড়ে আছে জানা ছিল না ওনার। মাত্রই শুনলেন আর ছুটে আসলেন এখানে। এত রাতে ছেলে বৌমার রুমে আসাটা দৃষ্টিকটু লাগলেও নিজেকে আটকে রাখতে পারলেন না তিনি। যতই হোক স্রোত ওনার ভাইজি, মেয়েটাকে কষ্ট পেতে কিভাবে দেখবেন তিনি? রক্তের টান বলেও তো একটা কথা আছে, সেই টানেই হয়তো চলে এসেছে স্রোতকে দেখতে। নিজেকে শান্ত করে কাব্যের কথার উত্তরে বললেন সাবরিনা বেগম। স্রোত কোথায় কাব্য? কি করেছো তুমি ওর সাথে? এই অসময়ে বিরক্ত করায় কাব্য প্রচন্ড রেগে আছে। দাঁত কিরমির করে বলছে সাবরিনা বেগমকে। কি করছি মানে? আপনার জন্য কিছু করতে পেরেছি? সারাক্ষণ ক্যামেরার মতো লেগে আছেন আমার পিছনে। বিব্রত হলেন সাবরিনা বেগম। খানিকটা অস্বস্তি হলো কাব্যের এহেন কথায়। গলা খাকারি দিয়ে বললেন উনি। মুখে লাগাম টানো ছেলে, বয়সে আমি তোমার বড় হই। সো হোয়াট? সাবরিনা বেগম কণ্ঠে তেজ নিয়ে বললেন। স্রোতের গায়ে হাত তোলার সাহস তোমাকে কে দিয়েছে কাব্য? আমার বউ, আমি যা ইচ্ছা করবো। তোমার বউ হওয়ার আগে ও আমার ভাইজি। কাব্যের ভালো লাগছে না এত কথা। সাবরিনা বেগম স্রোতকে নিয়ে যেতে চাইলেন নিজের সাথে, বাধা দিল কাব্য। যাই হয়ে যাক সে চোখের আড়াল করবে না নীলাম্বরীকে, এমনিতেই ঝামেলা হয়েছে। স্রোত যদি পালিয়ে যায় কাব্যের থেকে মরণ ব্যাধি যতটা কষ্ট দেয় তার থেকেও বেশি কষ্ট দেবে নীলাম্বরীর শূন্যতা। কাব্য তার জীবনে পূর্ণতা চায়, নীলাম্বরী তার পূর্ণতা। তা কাব্য তাকে কোনোভাবেই হারাতে দেবে না। সাবরিনা বেগম হার মানলেন কাব্যের জেদের কাছে। ঘুমন্ত স্রোতের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন উনি। কপালে আলতো করে চুমু দিয়ে বেরিয়ে গেলেন রুম থেকে। তাহিয়ার দাঁড়িয়ে আছে জানালার কাছে, বাইরের বৃষ্টি উপভোগ করছে সে। এমন একটা বৃষ্টি স্নাত দিনে ধ্রুব তাহিয়ার প্রথম দেখা হয়েছিল। দেখাটা ছিল অনাকাঙ্ক্ষিত, তবুও তাহিয়ার মনে আছে সেই দিনটার কথা। কিভাবে যেন জড়িয়ে গেল সে ধ্রুবর সাথে। নিজের থেকে পুরোপুরি আলাদা একটা মানুষ, যার স্বভাব চরিত্র পছন্দ সবটাই তাহিয়ার বিপরীত। তবুও তাকে মন দিয়ে বসলো নিজের অজান্তে। ভালো লাগাটা যে কবে ভালোবাসায় রূপ নিল তাহিয়া নিজেও জানে না। অবশেষে তাহিয়া পেল মানুষটাকে, কিন্তু সে তো ভালো করে জানে ধ্রুবর মন জুড়ে অন্য নারীর বিচরণ। ধ্রুব যে ওকে বাধ্য হয়ে বিয়েটা করেছে বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছে তাহিয়া। এ বাড়িতে আসার পর একবারও ধ্রুব তাহিয়ার সাথে কথা বলেনি, একবারও মুখোমুখি হয়নি দুজনে। তাহিয়ার বারবার মনে হচ্ছে এই বিয়েটা ওদের সুন্দর বন্ধুত্ব নষ্ট করে দিয়েছে। কথাগুলো ভাবনায় আসতেই বুক চিরে দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো তাহিয়ার। কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করতেই ঘুরে তাকালো সে। দেখলো ধ্রুব দাঁড়িয়ে আছে ওর ঠিক সামনে। তাহিয়ার মুখ জুড়ে ভয়। ধ্রুব কি বলবে না বলবে কিছুই জানে না সে। হয়তো এমনটাই বলবে, বিপদে পড়ে বিয়েটা করেছে, তাহিয়াকে স্ত্রীর মর্যাদা সে দিবে না কোনো কালে। তাহিয়াও নিজেকে প্রস্তুত করে নিয়েছে কথাগুলো শোনার জন্য, কিন্তু ভুল হলো ওর ভাবনা। ধ্রুব তাহিয়ার মুখ পানে তাকিয়ে বলল। কি হয়েছে? আমি মেরেছি তোকে? চেহারাটাকে এমন রসক্ষীণ আমের মতো বানিয়ে রাখেছিস কেন? তাহিয়া অবাক হলো ধ্রুবের এমন কথায়। সে তো ভেবেছিল ধ্রুব অন্য কিছু বলবে। কষ্ট করে মুখে হাসি টেনে বলল তাহিয়া। কোথায়? এই তো হাসছি। মিথ্যা হাসির অভিনয় করতে হবে না তানু। আমি জানি তোর মন খারাপ, তোর থেকে বেশি আমি তোকে বুঝি, জানিস সেটা? তাহিয়া আগের ন্যায় দীর্ঘশ্বাস ছাড়লো। জানালার কার্নিশে ভর দিয়ে নিচের দিকে তাকালো। বিড়বিড় করে বলল সে। সব বুঝিস, তাহলে আমার ভালোবাসা কেন বুঝিস না ধ্রুব? ধ্রুবর কানে আসেনি তাহিয়ার কথা। ভাবুক দৃষ্টিতে তাহিয়ার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে বলল সে। পাগলের মতো কি বিড়বিড় করছিস? তাহিয়া আবারও তাকালো ধ্রুবের মুখ পানে, মিষ্টি হেসে বলল।
কই কিছু না তো। ধ্রুব হাসলো তাহিয়ার হাসির উত্তরে। ওর হাতে থাকা শপিং ব্যাগগুলো তাহিয়ার হাতে ধরিয়ে দিয়ে বলল, ওগুলো আম্মু পাঠিয়েছে, দেখে নে। কোনো সমস্যা হলে আমাকে বলবি। ডানে বামে মাথা নাড়ালো তাহিয়া। ধ্রুব বেরিয়ে গেল রুম থেকে। তাহিয়া ওর যাওয়ার পানে তাকিয়ে বলল, আমি ঠিক তোর মন জিতে নেব ধ্রুব, তুইও একদিন আমাকে ভালোবাসবি যতটা ভালো আমি তোকে বাসি। সাবরিনা বেগম রুমে আসতেই দেখলেন মাহতাব সাহেব এখনো জেগে আছেন। স্বামীর পাশে গিয়ে বসলেন সাবরিনা বেগম। গালে মুখে হাত দিয়ে জিজ্ঞাসা করলেন, শরীর খারাপ লাগছে আপনার? ডাক্তার ডাকবো? মাহতাব সাহেব তাকালেন স্ত্রীর দিকে। ওনার মুখটা কেমন মলিন হয়ে আছে। এত কিছুর পরেও যে উনি এই বাড়িতে মাহতাব সাহেবের সাথে একই রুমে আছেন এই অনেক। এই তো কিছুদিন আগে চরম এক সত্যের মুখোমুখি হলেন সাবরিনা বেগম। মনটা ওনার পাথর হয়ে গেছে সেই কবেই। এত বড় একটা ঘটনা জেনেও টু শব্দটি করেননি তিনি। অথচ ওনার জায়গায় অন্য কেউ থাকলে রাগ অভিমান করতো, মাহতাব সাহেবকে দোষারোপ করে চলে যেত বাড়ি ছেড়ে, যেমনটা করেছিলেন কাব্যের আম্মু আর ওনার প্রথম স্ত্রী। কিন্তু সাবরিনা বেগমের এমন হাবভাব যেন কিছুই হয়নি। মাহতাব সাহেব নিজেকে স্বাভাবিক করে বললেন সাবরিনা বেগমকে, আমার মনের অসুখ হয়েছে সাবরিনা, এই অসুখ কি ডাক্তার সারাতে পারে? সাবরিনা বেগম মলিন হাসলেন। চোখের কালো ফ্রেমের চশমাটা হাতের সাহায্যে ঠিক করে বললেন, আমারও মনের অসুখ হয়েছে মাহতাব সাহেব। ভেতরটা পুড়তে পুড়তে ছাই হয়ে গেছে আমার। আপনার অসুস্থতার তো কারণ আছে। আমি যে অকারণে অসুস্থ হলাম, কে সারাবে এই অসুখ? কি উত্তর দেবেন বুঝতে পারলেন না মাহতাব সাহেব। শেষ বয়সে এমন একটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়বেন এও জানতেন না তিনি। জানলে কি আর অতীতে এত পাপ করতেন? আপাতত এত কিছু ভাবতে পারছেন না মাহতাব সাহেব। মুখটা ঘুরিয়ে নিলেন অন্যদিকে। চোখের পাতা দুটো বন্ধ করে ঘুমানোর চেষ্টা চালালেন তিনি, যদিও জানেন ঘুম আসবে না। স্ত্রীর কাছ থেকে নিজের অনুশোচনায় ভরা মুখটা আড়াল করার জন্য ওনার এত বাহানা। মাহতাব সাহেবের পাশে গিয়ে শুয়ে পড়লেন সাবরিনা বেগম। মনে মনে প্রচণ্ড রাগ ওনার স্বামীর উপর। কিন্তু এমন অসুস্থতা ওনাকে ছেড়েই বা যাবেন কি করে? ছেলেমেয়েরা বড় হয়েছে, বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এসেছে তারা। এই বয়সে ওনাদের রাগ অভিমান মানায়? নিশ্চয়ই না। লোকলজ্জার ভয়ে তো সেই প্রথম থেকেই পেয়ে এসেছে সাবরিনা বেগম। মাঝে মাঝে রাগ করে কিছু বলতে চাইলেও গিলে ফেলেন আবার। কাব্যের সামনে গেলে যখন ও খারাপ ব্যবহার করে, ওর আম্মু চলে যাওয়ার জন্য দায়ী করে সাবরিনা বেগমকে, তখন কষ্ট হয় প্রচণ্ড ওনার। রাগ হয় স্বামীর উপরে। সবকিছুর মূল হোতা তো উনি। কিন্তু সাহস করে কখনোই কাব্যকে বলতে পারেন না ওর কোনো ক্ষতি চান না সাবরিনা বেগম। ওকে ভালোবাসেন ধ্রুব দোয়েলের মতোই। বলতে না পারলে উনি জানেন আর আল্লাহ জানেন যাই হয়েছে কোনো কিছুর পিছনে ওনার হাত ছিল না। অতীতের কথা মাথায় আসতে চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সাবরিনা বেগমের স্বামীর কণ্ঠস্বর কানে আসতে কেঁপে উঠল ওনার বুক। তড়িৎ গতিতে তাকালেন সেদিকে। বড় এক দীর্ঘশ্বাস ফেলে বলছেন মাহতাব সাহেব, আমার নিরাগ লাগে ভারী, কবে সব সাদা শাড়ি। একটা সময় অনেক ভালো গান গাইতেন মাহতাব সাহেব। সাবরিনা বেগম শুনতেন মন দিয়ে। এখন আর গান গাওয়া হয় না ওনার। মাহতাব সাহেবের এই গুণটা কাব্যের মধ্যে আছে। গানের গলা দারুণ তার। মাঝে মাঝে ছাদে ওঠার সময় কাব্যের গানের গলা শুনে থমকে যান সাবরিনা বেগম। লুকিয়ে লুকিয়ে শুনেন ছেলের গাওয়া গান। আজ মাহতাব সাহেব গান গাইলেন বুঝি? উনি কি গান গাইলেন নাকি গান গাওয়ার নামে নিজের মৃত্যু কামনা করলেন? বেশি কিছু ভাবলেন না সাবরিনা বেগম। চোখের পাতা বন্ধ করে নিলেন। ঘুম আসবে না জেনেও ঘুমানোর চেষ্টা চালালেন অযথায়। রাতের অন্ধকার কেটে গিয়ে সকালের আলো ফুটেছে চারিপাশে। ভোর হয়েছে অনেক আগে। জানালার পর্দা ভেদ করে বাইরের আলো এসে স্রোতের চোখে মুখে পড়তেই ঘুম ভেঙে গেছে ওর। চোখ খুলতে স্রোতের মনে হলো ওর বুকের উপরে শক্তপোক্ত কিছু পড়ে আছে। ভালো করে তাকালে বুঝতে পারল ওর বুকে মাথা রেখে শুয়ে থাকা মানুষটা কাব্য। পুরো শরীরটা কেঁপে উঠল স্রোতের। ওরা কি এই সারা রাত একসাথে ছিল? কাব্য কি করেছে ওর সাথে? গায়ের জামাটাই বা চেঞ্জ করলো কে? কথাগুলো ভেবে শুকনো ঢোক গিলল স্রোত। হাত দিয়ে ঠেলে নিজের থেকে দূরে সরাতে চাইল কাব্যকে। চোখ মুখ কুচকে স্রোতের মুখ পানে তাকালো কাব্য। ধমকে স্বরে বলল, কি হলো সুরত? নড়বি না একদম। আমাকে ঘুমাতে দে। যা ইচ্ছে করুন আপনি, আমায় ছাড়ুন। কাব্য শক্ত করে জড়িয়ে ধরল স্রোতকে। ঘুম জড়ানো কণ্ঠে বলল। ছাড়বো না। স্রোতের মেজাজ খারাপ হলো। কালকের ঘটনাটা মনে পড়ে গেল ওর। কাব্য কতক্ষণ ঠান্ডা পানির মধ্যে বাথটাবে বসিয়ে রেখেছিল ওকে। পাষাণের মতো থাপ্পড় মারল ওর গালটাতে। এই মানুষটাকে স্রোত ঘৃণা করে। সে চলে যাবে নিজের ফুপির কাছে। কাব্যের মাথার এলোমেলো চুলগুলো হাত দিয়ে টেনে ধরল স্রোত। রেগে বলল ওকে, কি করেছেন আপনি আমার সাথে? আমার জামা কাপড় চেঞ্জ করেছে কে? আমি করেছি। কেন করেছেন? ভিজে কাপড়ে থাকলে জ্বর হতো তাই। বেশি কথা বললে কাপড় চোপড় খুলে আমার সামনে বসিয়ে রাখবো। সমস্যা আছে তোর? সমস্যা তো আছেই। আমাকে মারধর করার সময় মনে থাকে না? ভিজা কাপড়েই থাকতাম সারা রাত, জ্বর হতো, মরে যেতাম। আমার ক্ষতি হলে আপনার কিছুই যায় আসে আদৌ? মুখে মুখে তর্ক বরাবরই অপছন্দ কাব্যের। স্রোতের এত কথা ওর ভালো লাগছে না। কোন সাহসে স্রোত মরে যাওয়ার কথা বলছে?
কাব্যের যে রাগ হচ্ছে কোনো কিছু না ভেবে চর বসিয়েছে স্রোতের গালে। সাথে সাথেই শব্দ করে কান্না করে দিয়েছে স্রোত। কাব্যের বুকে ধাক্কা মেরে বলছে, সমস্যা কি? আমার গালের উপরেই এত রাগ কেন আপনার? যেন বাপদাদার সম্পত্তি, যখন তখন থাপ্পড় মারেন। নীলাম্বরের চোখের পানি দেখে হুঁশ ফিরল কাব্যের। মনে হলো ভুল করে ফেলেছে সে। কাব্য দ্রুত এগিয়ে গেল স্রোতের কাছে। ওর লালচে গালটাতে পরপর কয়েকটা চুমু দিয়ে বলল, শুধু গলায় নয় নীলাম্বরী, পুরো তুমিটাই আমার ব্যক্তিগত সম্পত্তি। তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সবটাই কাব্যের। মরে যাওয়ার কথা কোন সাহসে বললে তুমি? স্রোত অবাক চোখে তাকিয়েছে কাব্যের মুখটার দিকে। এই মানুষটা এমন কেন? এই ভালো তো এই খারাপ। এই যে এখন মনে হচ্ছে স্রোতকে নিয়ে সে অনেক ভাবে। ওর কষ্টে কাব্য ভাই কষ্ট পায়, কিন্তু রেগে গিয়ে যখন গায়ে হাত তুলে বকাঝকা করে স্রোতকে, তখন স্রোতের মনে হয় পৃথিবীতে মানুষটাই ওকে সব থেকে বেশি ঘৃণা করে। স্রোত অন্যদিকে মুখ ফিরিয়ে বলল কাব্যকে, মরলেই শান্তি পাবো আমি। আপনার অত্যাচার সহ্য করা লাগবে না আর। কিছুক্ষণ আগে কাব্যের চেহারায় যে তীব্র রাগ ছিল, এখন আর তা নেই। কাব্য তার নীলাম্বরীকে হারানোর ভয় পাচ্ছে। স্রোতের চিন্তায় আরোকে হারানোর ভয়ে ভিতরটা কেমন করছে। চোখ দুটো ছলছল করছে কাব্যের। দম বন্ধ হয়ে যাওয়ার মতো বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেন। ওর আম্মুর কথা মনে পড়লে এভাবেই কষ্ট হয়। মনে হয় হৃদয়ে খামচে ধরেছে কেউ। কাব্য স্রোতের কাছে গেল। ওর পুরো মুখে পাগলের মতো চুম্বন দিয়ে দিয়ে বলল, না, তুমি বাঁচবে, আমার জন্য বাঁচবে। আমি না চাইলে তুমি এক পাও নড়বে না। আমি কিছুতেই তোমাকে হারতে দেব না নীলাম্বরী। পুরো পৃথিবী উল্টোপাল্টা হলেও আমি তোমাকে নিজের করে রাখবো, বাঁচিয়ে রাখবো। আমি আর কত হারাবো বলো তো? হারাতে হারাতে আমি যে একেবারে নিঃস্ব হয়ে গেছি। তুমি ছাড়া যে আমার কেউ নেই। স্রোতের চোখে মুখে চরম বিস্ময়। একই দেখছে সে। কাব্য ভাই এমন পাগলের মতো করছে স্রোত মরে যাওয়ার কথা শুনে। স্রোত যে অবাকের পর অবাক হচ্ছে আজ। ওর কি করা উচিত? কাব্য ভাইকে আশ্বাস দিয়ে বলা উচিত সে থাকবে, নাকি মনের মধ্যে জমে থাকা অভিমান নিয়ে দূরে সরে যাওয়া উচিত? স্রোত কাব্যের দিকে তাকিয়ে বলল, আপনি ঠিক আছেন তো? কি বলছেন এসব? না, আমি ঠিক নেই। তুমি আমাকে ঠিক করে দাও। আমি? হ্যাঁ তুমি। আমার জীবনটা অন্ধকারে ঢেকে গেছে নীলাম্বরী। তুমি ভালোবাসা দিলে সব অন্ধকার কেটে যাবে। কখনো বসন্তর ফুল, কখনো আবার রঙিন প্রজাপতি হয়ে তুমি রাঙিয়ে দাও না আমার জীবনটাকে। কথাটা বলে স্রোতের বুকে মাথা রাখলো কাব্য। এমনভাবে স্রোতকে ধরে রেখেছে মনে হচ্ছে ছাড়লেই পালাবে সে। ওর প্রতিটা কথায় কানে বাজছে স্রোতের। কেমন পাগলের মতো করছে কাব্য। যে কেউ দেখলে বলবে কাব্যের মাথায় সমস্যা, কিন্তু স্রোত তো জানে ওর কাব্য ভাই কেমন। আজ হঠাৎ কি হলো ওনার? উনি কি তবে ভয় পেলেন স্রোতের মরে যাওয়ার কথা শুনে? স্রোতকে নিয়ে এতটা চিন্তা করে কাব্য। স্রোত জানে না ওর ভাবনা সত্যি না মিথ্যা, কিন্তু খুব করে বিশ্বাস করতে মন চাইছে কাব্য ভাইকে। ভালোবাসতে ইচ্ছা করছে ওনাকে। স্রোতের ইচ্ছে করলো কাব্যের মাথায় হাত বুলিয়ে দিতে, ওকে আশ্বাস দিতে যে স্রোত যাবে না। কত সুন্দর করে বলল কাব্য, স্রোত কিভাবে ফিরিয়ে দিবে মানুষটাকে। ওর মন জুড়ে যে কাব্য ভাইয়ের বিচরণ। নিজের মনের কথা শুনল স্রোত। কাব্যের এলোমেলো চুলের ভাঁজে হাত বোলালো সে। সমস্ত মান অভিমান দূরে ঠেলে দিয়ে শান্ত কণ্ঠে বলল, আমি যাব না কাব্য ভাই। আমি থাকবো আপনার সাথে। কখনো বসন্তের ফুল, কখনো আবার রঙিন প্রজাপতি হয়ে আপনার অন্ধকার জীবন রাঙিয়ে দেব আমি। আমি আপনার নীলাম্বরী হব, কাব্যের নীলাম্বরী। কাব্যের চোখ দুটো লাল হয়ে গেছে। বহু বছর আগে ঠিক এমন অনুভূতি হয়েছিল তার। জীবনের সব থেকে খারাপ সময় বোধহয় তখনই ছিল। কাব্যের আম্মু চলে যাওয়াকে কষ্ট দিয়েছিল। মনের মধ্যে জন্ম নেওয়া সব স্বপ্ন ভেঙে দিয়েছিল। মায়ের প্রতি অনেক অভিমান জমে আছে কাব্যের। কখনো মুখোমুখি হলে জিজ্ঞাসা করবে ওনাকে, কেন এতটা কষ্ট দিলেন কাব্যকে? মাথায় হাত বুলিয়ে বুকে টেনে নেওয়ার বয়সে কেন উনি ছেড়ে চলে গেলেন তাকে? কাব্যের সকল স্বপ্নগুলো আবার জোড়া লেগেছে তার নীলাম্বরীর খোঁজ পেয়ে। বেঁচে থাকার কারণ খুঁজে পেয়েছে সে। কিভাবে হারাতে দিবে নীলাম্বরীকে? কাব্য যে মরে যাবে স্রোত ওর থেকে আলাদা হলে কেটে গেছে বেশ অনেকগুলো দিন। স্রোত আর কাব্যের সম্পর্কটা আগের থেকে অনেকটা ভালো হয়েছে। স্রোত একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছে, কাব্য কঠোর বদমেজাজি হলে ওর মনে স্রোতের জন্য একটা সফট কর্নার আছে। স্রোতকে হারানোর বড্ড ভয় তার মনে। সেই দিনটার পর থেকে কাব্য স্রোতকে চোখের আড়াল করেনি এক মিনিটের জন্য। এই বাড়িতে বিরক্ত লাগলে নিজের ফ্ল্যাটে নিয়ে যায়। স্রোতের প্রয়োজনীয় সব কিছু এনে ওর চোখের সামনে রাখে কাব্য। না চাইতেও বুঝে নেয় নীলাম্বরীর ভালো লাগা খারাপ লাগাগুলো। কাব্যের একটাই কথা, স্রোত যা ইচ্ছে করুক, কিন্তু চোখের সামনে থেকে। কাব্য তার নীলাম্বরীকে হারাতে চায় না, কোনোভাবেই না। স্রোত বুঝে নিয়েছে কাব্যকে শান্ত করার জন্য একমাত্র হাতিয়ার সে নিজেই। কাব্যের সব রাগ যেমন ওর প্রতি, তেমন সব ভালোবাসাও কেবল ওর জন্যে। কাব্যের কঠোর হৃদয়ে প্রবেশ করার অধিকার স্রোত ব্যতীত অন্য কারোরই নেই। আজ আরণ্যক ম্যানশনে মেহমানদের আনাগোনা। আলিশান বাড়িটা সাজানো হয়েছে সুন্দরভাবে। গেট থেকে ধরে পুরো বাড়িটাতে লাইটিং করা হয়েছে। বাড়িটাকে পুরো যেন রাজপ্রাসাদের মতো লাগছে। প্রথমে কেউ এই বাড়িতে পা রাখলে বা দূর থেকে দেখলে রাজপ্রাসাদের থেকে কম কিছু লাগবে না। বাড়িতে অনুষ্ঠান লেগেছে অনেক দিন পর। স্রোত, কাব্য আর ধ্রুব তাহিয়ার বিয়ের অনুষ্ঠান যে বাকি
ছবিও। বাড়ির দুই ছেলের মধ্যে কারোর বিয়ে ঠিকঠাক মতো হয়নি। মাহতাব সাহেবের ইচ্ছে বেঁচে থাকতে ওনার ছেলে মেয়েদের বিয়ে দেখে যাবেন। বাড়ির অন্যরাও চান এমনটাই। সবটাই ভেবেই অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছেন সবাই। সবকিছু ঠিক থাকলেও কাব্য রাজি ছিল না এসবে। কাব্য চায় না ওদের বিয়ের অনুষ্ঠান হোক, সেজেগুজে স্রোত সবার সামনে গিয়ে বসুক, এও চায় না কাব্য। এজন্যই তার আপত্তি এই বিয়েতে। কিন্তু স্রোত যে বউ সাজতে চায়, লাল শাড়ি পরে বউ সাজার অনেক শখ তার। সে বউ হবে কাব্য ভাইয়ের বউ। কত কিছু বলে স্রোত রাজি করালো কাব্যকে। যে মানুষটার এক ধমক স্রোতকে সেন্সলেস করে দিতে বাধ্য, ভাবা যায় তার সামনে কত কথা বলেছে সে শুধু এই বিয়ের অনুষ্ঠানের জন্য। কাব্য শুনল তার নীলাম্বরীর কথা। এমনিতেই কাব্য ঠিক করেছে স্রোতকে নিয়ে চলে যাবে আমেরিকায়, তার কাজের জায়গায়। যাওয়ার আগে না হয় ওর সব ইচ্ছে পূরণ করলো, ক্ষতি হবে না খুব একটা। কিন্তু কাব্যের তো মাথার তার কেটে যাওয়ার বিরাট এক রোগ আছে, কখন কি হয়ে যায় আর কাব্য ভাইয়ের মুড চেঞ্জ হয়, এ নিয়ে অনেক চিন্তায় আছে স্রোত। আজ মেহেদি অনুষ্ঠান, সমস্ত আয়োজন করা হয়েছে কাব্যদের সুবিশাল বাড়িতে। গার্ডেনের দিকটাতেই বসার জায়গা করা হয়েছে, সুন্দর করে সোফা পাতানো। আশেপাশে ফুলের সাজ, তাও টাটকা লাল গোলাপ আর রং বেরঙের ফুল দিয়ে। যে কারো চোখ আটকাবে আজকের আয়োজনে। অতিথিদের বসার জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে। মেহমানদের আনাগোনা চলছে পুরো বাড়িতে। ছেলেদের বিয়েতে কোনো কিছুরই কমতি রাখেননি সাবরিনা বেগম। কিন্তু এত কিছুর পরেও কি যেন মিসিং লাগছে। ওনার ছোট ছেলের মুখে সেই মন ভোলানো হাসি দেখেন না অনেক দিন হলো। কাব্য যখন বাড়ি আসে আবার যায়, কিছুই জানেন না তিনি। বউ মারা মনের মতো হলেও ছেলে দুটোকে নিয়ে অনেক চিন্তায় আছেন তিনি। আগে ধ্রুবকে বড্ড মিস করেন সাবরিনা বেগম। ছেলেমেয়েরা বড় হলে বুঝি এভাবে দূরে সরে যায় মা বাবার থেকে, যতটা দূরে সরল ধ্রুব। সাবরিনা বেগম বুঝেন ধ্রুবর মন ভালো নেই, কিছু একটা নিয়ে হতাশায় ভুগছে সে। কিন্তু কি নিয়ে ধ্রুব এমন ডিপ্রেশনে আজও জানা হলো না ওনার। ফুলসজ্জিত স্টেজে স্রোত আর তাহিয়া বসে আছে পাশাপাশি, দুজনের পরনে সুন্দর লেহেঙ্গা। সাজসজ্জারও কমতি নেই। স্রোতের হালকা পাতলা শরীরে সোনালি সুতোর কাজ করা ভারী লেহেঙ্গা মানিয়েছে ভালো। আজ যেন ওকে পরীদের মতোই সুন্দর লাগছে। বাড়ির অর্ধেক মানুষের নজর ওই অতি সুন্দর মেয়েটার দিকে। তাহিয়াকেও আজ কম সুন্দর লাগছে না। সবাই প্রশংসা করছে ওর সৌন্দর্যের। আজ তাহিয়ার চোখে চশমা নেই, চশমা ছাড়া গোলগাল চেহারার তাহিয়াকে অনেক মিষ্টি লাগছে আজ। পুতুল বললে কম হবে না। ধ্রুব দাঁড়িয়ে আছে ওদের থেকে কিছু দূরে, চাইলেও তাহিয়ার দিকে নজর দিতে পারছে না সে। না চাইতে ওর চোখ আটকে যাচ্ছে স্রোতের দিকে। স্রোত অন্য কারো জন্যে বউ সাজবে ভাবলে বুকের বা পাশটায় ব্যথা হচ্ছে ধ্রুবের। কিন্তু স্রোত তো ভালো আছে, ওর মুখের ঘায়াল করা হাসি তা বলে দিচ্ছে স্রোত নিশ্চয়ই ভালোবাসতে শুরু করেছে কাব্য ভাইকে। ধ্রুব দীর্ঘশ্বাস ছাড়ল স্রোতের হাসি মাখা মুখটার দিকে তাকিয়ে বলল, ভালো থাকুক ভালোবাসা, আমার না হলে অন্যের হয়ে ভালো থাকুক, তবুও সে ভালো থাকুক। তাকে ভুলতে চেয়েও যে পারবো না আমি। সে বেঁচে থাকবে আমার বুক চিরে আসা দীর্ঘশ্বাস হয়ে। ধ্রুব থামলো, চোখ বুলালো স্রোতের পা থেকে মাথা পর্যন্ত। কেন এমন কষ্ট হচ্ছে ধ্রুবের? সব দুঃখ কষ্ট যেন আজ ঘিরে ধরেছে ওকে। কেন হচ্ছে এমন? কেনই এমন পাপ করছে ধ্রুব? যে মেয়েটা ওর নয় তাকে নিয়ে কেন এত স্বপ্ন বুনছে মনে মনে? ধ্রুবর যে রাগ হচ্ছে নিজের উপরে, ঠিক এই কারণে এসব আয়োজনে থাকতে চায়নি সে। আজ সাবরিনা বেগম জোরাজুরি করে নিয়ে এসেছেন এখানে। ধ্রুবের বারবার মনে হচ্ছে তাহিয়ার সাথে অন্যায় করছে সে। কি করবে কিছুই যেন বুঝে পাচ্ছে না ধ্রুব। কত কি বলে নিজের মনকে বুঝালো ধ্রুব। চলে যেতে চাইলো বাড়ি ছেড়ে। কয়েকবার যেতেই মায়ের মুখোমুখি হলো সে। নিজেকে স্বাভাবিক করে বলল, কিছু বলবে আম্মু? সাবরিনা বেগম দীর্ঘশ্বাস ফেললেন, ধ্রুবের কাঁধে হাত রেখে বললেন, মায়ের থেকে কি আড়াল করছো ধ্রুব? তুমিও কি তবে ভাইয়ের দেখানো পথেই হাঁটছো? দূরত্ব বাড়াচ্ছ এই বাড়ি আর আমাদের সাথে? তোমার কি মনে হয় আম্মু, আমি তোমার বদ মেজাজি বোনপোর মতো? ও আমার ছেলে ধ্রুব, তোমার বড় ভাই। সে মানে তুমি তার আম্মু? সাবরিনা বেগম চুপ করে গেলেন। সত্যি তো, কাব্য মানে না উনি কাব্যের আম্মু, আর উনি যে কাব্যকে ভালোবাসেন নিজের ছেলের মতোই। সাবরিনা বেগম চোখের চশমাটা ঠিক করে বললেন, কাব্যকে নিয়ে কথা বলতে আমি তোমাকে ডাকিনি ধ্রুব, নিজের কথা বলো। বিয়েটা তো নিজের ইচ্ছেতেই করেছ, তাহলে তাহিয়ার প্রতি এত অবহেলা কেন? অবহেলা করিনি তো, আমার সময় লাগবে। সময় নিয়েই তবে বিয়েটা করতে? মেয়েটার মুখের দিকে তাকানো যায় না। এই অনুষ্ঠান আয়োজনে সে থাকতে চায়নি, তুমি থাকবে না এই ভয়ে। কেন করছো মেয়েটার সাথে এমন? ওকে কষ্ট দিয়ে আনন্দ হচ্ছে তোমার? ধ্রুবর মনেও কিঞ্চিত অনুশোচনা বোধ হলো। সত্যি তো, তাহিয়াকে সে নিজেই নিয়ে এসেছে এই বাড়িতে, আশ্বাস দিয়েছে ওর পাশে থাকবে সব পরিস্থিতিতে। আজ তবে পালিয়ে যাচ্ছে কেন ধ্রুব?
ওর তো উচিত তাহিয়ার পাশে থাকা, কেউ যেন কিছু বলতে না পারে সেদিকে খেয়াল রাখা। ধ্রুব বোঝালো নিজের মনকে। বেশি কিছু না ভেবে গেল তাহিয়ার কাছে। তাহিয়া তখন এদিক সেদিক তাকিয়ে খুঁজছিল ধ্রুবকে। কোথাও না পেয়ে মন মরা হয়ে বসেছিল সে। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়লেই ধ্রুব হাতের তালুতে আটকে নিল। তার পাশে কারো উপস্থিতি টের পেয়ে তাহিয়া যেই না তাকালো, দেখলো হাসি মুখ করে ধ্রুব বসে আছে ওর ঠিক পাশটায়। চোখের ইশারায় তাহিয়াকে শান্ত হতে বলছে সে। আমি আছি তানু, ভয় পাবি না একদম। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তাহিয়া। না চাইতেও কান্না করে দিল সে। এ কান্না ছিল আনন্দের কান্না। ধ্রুবকে নিজের পাশে পেয়ে এতটা আনন্দ হচ্ছিল তাহিয়ার। স্বামীরূপে না হোক বন্ধুরূপে তো পেল। দোয়েল আর দীপ্ত পাশাপাশি হাঁটছে। দোয়েল চুপচাপ তাকিয়ে আছে ফোনের স্ক্রিনের দিকে। দীপ্ত কত কথা বলে দোয়েলের মনোযোগ নিতে চাইছে নিজের দিকে। বুঝলে দোয়েল আপু, সবই হলো, শুধু হলো না আমার সিনিয়রকে পাওয়া। দীপ্ত স্বপ্ন তবে স্বপ্নই থেকে যাবে। এত অপূর্ণতা নিয়ে মানুষ কিভাবে বাঁচে বলো তো? আমি টয়লেট করতে পারি না ভালো মতো। দোয়েল কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো দীপ্তকে। কেন? দীপ্ত একটা দীর্ঘশ্বাস ছাড়লো, যেন বুকের মধ্যে জমে আছে ওর হাজারো কষ্ট। দোয়েলের প্রশ্নবোধক চাহনি দেখে বলল দীপ্ত। টয়লেট করতে গেলে সব পাওনা পর হিসাব মিলাই আমি। দোয়েল চোখ মুখ কুচকে রাগত স্বরে বলল দীপ্তকে। অনেকদিন তোকে থাপ্পড় দিই না, এদিকে আয়। দীপ্ত পিছিয়ে গেল কয়েক পা, দুই গালে হাত দিয়ে বলল। না, একদম না, তোমার হাত তো না, যেন হাতির পা। দোয়েল রেগে তাকালো দীপ্তর দিকে। এবার ওকে মেরেই ছাড়বে দোয়েল। পরনে থাকা লেহেঙ্গাটা হাত দিয়ে ধরে এগিয়েছিল দীপ্তের দিকে। দোয়েল আপুর হাতে মার খাওয়ার ভয়ে যান বাঁচিয়ে দীপ্ত পালিয়েছে তখনই। কোনো কিছুর সাথে পায়ে ব্যথা পেয়ে পড়ে যেতে নিচ্ছিল দোয়েল। কেউ একজন তার হাত দিয়ে আগলে নিয়েছে দোয়েলকে। বলছে সে। দেখে শুনে হাঁটবে তো পাখি। তুমি কষ্ট পেলে আমার বুকে ব্যথা হয় জানো না। দোয়েল চোখ বন্ধ করে শ্বাস ফেলল। রাহুল যে এমন কিছুই বকবে ভালো করে জানতো সে। দোয়েল সোজা হয়ে দাঁড়ালো, রাহুলের দিকে চোখ বুলিয়ে বলল। পটাতে চাইছেন? এসব মন ভোলানো কথায় দোয়েলের মন গলে না। তোমার মন আমি গলিয়েই ছাড়বো পাখি। কিছুদিনের অপেক্ষা মাত্র, তারপর তুমি আমার হবে। দোয়েল কি বলবে বুঝলো না। এই রাহুলকে দেখলে বরাবরই অবাক হয় সে। এই ছেলেটা এমন কেন? কত কিছু বলে তাও ফিরে আসে দোয়েলের কাছে। রাহুল লিয়ার স্নিগ্ধ বসে আছে পাশাপাশি। মাঝে মধ্যে নাচে গানে অংশ নিচ্ছে ওরা। ধ্রুবের চেহারাটার দিকে তাকানো যাচ্ছে না, মনে হচ্ছে কেউ জোর করে ওকে বসিয়ে রেখেছে এখানে। দীপ্ত কিছু বললেই আবার ধমক দিয়ে উঠছে ধ্রুব। এসব হই হুল্লোড় বরাবরই বিরক্ত লাগে ধ্রুবের। এত গানা বাজানা চেঁচামেচি নিতে পারে না সে। মাথাটা কেমন ঘুরতে শুরু করেছে ধ্রুবর। তাহিয়া বিষয়টা লক্ষ্য করেছে। হাতের উল্টো পিঠ দিয়ে ধ্রুবর কপালে হাত রেখে বলল। কি হয়েছে ধ্রুব? মাথা ব্যথা? খারাপ লাগছে তোর? পানি এনে দিই? ধ্রুবের চোখে মুখে বিস্ময়। তাহিয়া কি করে বুঝলো বিষয়টা? কিছুক্ষণ চুপ থেকে ধ্রুব জিজ্ঞাসা করলো তাহিয়াকে। কিভাবে বুঝলি? সব বুঝি ধ্রুব, তোর থেকে বেশি আমি তোকে চিনি। কথাটা বলেই মিষ্টি করে হাসলো তাহিয়া। ধ্রুবর হাসির উত্তরে হেসে বলল। আমি রুমে যাব তানু, তোর এইসব মেহেন্দি টেহেন্দি তাড়াতাড়ি শেষ কর। তাহিয়া চোখ ইশারা দিতেই দোয়েল তাড়া দিল পার্লারের মেয়েগুলোকে। বলল তাড়াতাড়ি ওদের কাজ শেষ করে উঠে যেতে। মেয়েগুলোর সাথে কথা বলে দোয়েল আর চোখে তাকালো রাহুলের দিকে। রাহুল আগে থেকে ওর দিকে তাকিয়েছিল বিধায় চোখাচোখি হলো দুজনার। দ্রুত চোখ নামিয়ে নিল দোয়েল। স্টেজ থেকে নামতে চাইলো সে। কিছু দূর যেতেই মনে হলো কেউ ওড়না ধরে রেখেছে ওর। বিরক্তিতে কপালে ভাঁজ পড়ল দোয়েলের। পেছনের দিকে না তাকিয়েই বলল। করছেন কি? ছাড়ুন। রাহুল এগিয়ে এলো দোয়েলের দিকে। ওর কানের কাছে এসে ফিসফিস করে বলল। তুমি কি চাইছো পাখি আমি তোমাকে আটকাই? মানে? আমি তো ধরিনি, ছাড়তে বললে যে। দোয়েল রাহুলের দিকে তাকালো, পরে আবার সামনে তাকাতে দেখলো ছোট্ট একটা পেরেকের সাথে আটকে গেছে ওর ওড়নাটা। না চাইতেও কেমন লজ্জায় পড়ল সে। ওড়নাটা ছাড়িয়ে চলে যাবে বলে পা বাড়িয়ে আবারও রাহুলের হাসি মাখা মুখটার দিকে তাকালো দোয়েল। সাথে সাথে মাথার এলোমেলো চুলগুলো পেছনের দিকে ঠেলে গান গাইল রাহুল। দোয়েল মনোযোগ দিয়ে শুনল রাহুলের গান। ওর দিকে তাকিয়ে দাঁত কপাটি বের করে একটা হাসি দিয়ে বলল। ছাড়তে হবে না, ধরেই থাকুন। তোমাকে ধরবো? হুম, পাশের বাসার নগেন দাদার বউকে। হাসি মুখটা চুপসে গেল রাহুলের। দোয়েল বোধহয় মজা পেল এই দেখে। চলে যাচ্ছিল সে। রাহুলও গিয়েছে দোয়েলের পিছু পিছু। আচমকায় বলে উঠছে। নগেন দাদা বউয়ের জন্য নগেন দাদা আছে, আর তোমার জন্য আমি আছি পাখি। তুমি ছাড়া অন্য কেউ রাহুলের ভার্জিনিটি নষ্ট করতে পারবে না, কথা দিলাম। রাহুলের এমন কথা কানে আসতে দোয়েলের পা দুটো থেমে গেল। নিজের কথা শেষ করে ভাব নিয়ে অন্যদিকে হাঁটা শুরু করলো রাহুল। দোয়েল হাসলো লোকটা যাওয়ার পানে তাকে। পরক্ষণে আবার মনে মনে নিজেকে বকাঝকা দিয়ে বলল, হাসছে কেন? হেসেছে মানে কি রাহুলের কথা পছন্দ হয়েছে? না না, এমন তো নয়। আজকাল কি যেন হয়েছে দোয়েলের। কারণে অকারণে হাসে সে। আগে তো এমন ছিল না। এই রাহুল নামক পাগল মানুষটার আগমনে কি দোয়েলের এত পরিবর্তন?
স্টেজে কাব্যদের ছোট বড় সব কাজিনরা এসে বসছে। তাহিয়ার 2 হাত ভরে সুন্দর করে মেহেদি দেওয়া হয়েছে। ধ্রুব বসে আছে ওর পাশে, দীপ্ত, দোয়েল, রাহুল, কাব্যের অন্য বন্ধুরা সবাই উপস্থিত। এখানে নেই কেবল কাব্য নিজে। স্রোতের মন খারাপ হয়েছে কোনো কারণে, সে এসে গেজদের চেয়ারে বসে আছে। ওদিকে দোয়েলরা সবাই খুঁজে চলেছে স্রোতকে। দীপ্ত সবার মনোযোগ নিজের দিকে নিয়ে আসলো। সামনে গিয়ে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে বলছে সে, হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকের আয়োজন কাদের নিয়ে? হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকের আয়োজন কাদের নিয়ে? আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন। সবাই মনোযোগ দিয়ে শুনছেন দীপ্তের কথা। মাথা নেড়ে বলছেন ওনারা জানেন আজকের আয়োজকের কেন্দ্রবিন্দু কারা। বিয়েবাড়ির সবার মনোযোগ আপাতত সুটকোট পরা দীপ্তের দিকে। দীপ্ত অনেক খুশি হলো সবার মনোযোগ তার দিকে দেখে। মিষ্টি এসে আবারও বলল, তো যাদের নিয়ে আয়োজন তাদের মধ্যে এক কাপল এখানে উপস্থিত থাকলেও অন্য কাপল বন্যার পানিতে ভেসে গেছেন। যেহেতু কাব্য ভাই আর শ্রোতাপু এখানে নেই, ওদের জায়গাটা আমি নিলাম। কারো সুযোগ্য কন্যা সন্তান থাকলে আমার দিকটা বিবেচনা করে দেখতে পারেন। সবাই হেসে উঠলেন দীপ্তের কথায়। মাহফুজ সাহেব দূর থেকে চোখ রাঙিয়ে তাকালেন ছেলের দিকে। দীপ্ত তো ডোন্ট কেয়ার মুডে আছে, পাত্তা দিল না ওসব। মাহতাব সাহেব বোঝালেন ভাইকে, দীপ্ত ছেলে মানুষ, মজা করছে, ওসব নিয়ে মাথা না ঘামাতে। দীপ্তের কথার সাথে তাল মিলিয়ে মেহমানরাও এটা সেটা বলে মজা করছেন। মুহূর্তে যেন হই হুল্লো শুরু হয়েছে বিয়ে বাড়িতে। স্রোতের থেকে কিছু দূরে কয়েকটা ছেলে দাঁড়িয়ে, ওরা কাব্যেরই কাজিন সাবরিনা বেগমের বাপের বাড়ির লোকজনের সাথে এসেছে। স্রোতের যখনই চোখে পড়ল ছেলেগুলোর দিকে, অস্বস্তিতে চলে যেতে চাইল সে। তাড়াহুড়ো করে যেতে চাইছিল বিধায় ধাক্কা লাগলো কারোর সাথে। মুখ তুলে তাকাতেই সামনে দাঁড়িয়ে থাকা রেজওয়ানকে দেখল স্রোত। রেজওয়ানের চোখ মুখ লাল, আগের সুন্দর মুখটা কেমন মলিন হয়ে আছে, ঠিকভাবে দাঁড়াতে পারছে না সে। স্রোত কিছু বলতে চেয়েও গিলে ফেললো কথাটা, পাশ কাটিয়ে চলে যেতে চাইল। রেজওয়ান পথ আটকালো। ঘাড় কাত করে স্রোতের মায়াবী মুখ পানে তাকিয়ে বলল, তোমাকে সুন্দর লাগছে স্রোত, সদ্য ফোটা সাদা গোলাপের মতো স্নিগ্ধ লাগছে। স্রোত মাথাটা নুইয়ে ফেলো, বুক ধুকপুক করছে ওর। কাব্য ভাই যদি চলে আসে এখন, তাহলে রেজওয়ানকে তো মারবেই, সাথে ওকেও মারবে। জানে মেরে ফেললেও অবাক হবে না সে। স্রোত নিচের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলল, আপনি কেন এসেছেন এখানে? চলে যান প্লিজ, ঝামেলা পছন্দ না আমার। বাহ, তুমি তো তোমার মতো। আমিও ঝামেলা পছন্দ করি না স্রোত, তুমি ভালোই ভালোই চলে আসো আমার সাথে। রেজওয়ানের মুখ থেকে মদের উটকো গন্ধ বেরোচ্ছে। স্রোত চোখ মুখ কুচকে কিছুটা পিছিয়ে গেল। রাগের সহিত বলল রেজওয়ানকে, আপনার সাথে যাব মানে? আপনার সাথে কেন যাব আমি? কারণ তোমার বউ সাজার কথা ছিল আমার জন্য। আজকের দিনটা তোমার আমার সাথে উপভোগ করার কথা ছিল। স্রোত পিছিয়ে গেল কয়েক পা। এমন একটা জায়গায় ওরা আছে যেখান থেকে অনুষ্ঠানের জায়গাটা দেখা যায় না তেমন। স্রোতের ভয় লাগছে রেজওয়ানের এমন চাহনি দেখে। এখন যদি ভয়ে চিৎকার করে মানুষের কানে যাবে না নিশ্চিত। স্রোত পালাতে চাইল। রেজওয়ান আবার সামনে গিয়ে চোখ মুখ কালো করে বলল, কি হলো স্রোত, তুমি আমাকে পছন্দ করো না? বলো। আমি জানি তুমি আমাকে পছন্দ করো, নইলে তো সেদিন বিয়েটা করতে রাজি হতে না। কাব্য তোমাকে ম্যানিপুলেট করছে, তাই না? ও মোটেও ভালো না। তুমি চলো আমার সাথে, আমি তোমাকে ভালোবাসবো, ভালো রাখবো। স্রোতের মুখটা ঢেকে গেছে অন্ধকারে। ভয়ে শরীর কাঁপছে। বিড়বিড় করে বলছে সে, না না, আমি কাব্য ভাইকে ছেড়ে কোথাও যাব না। কেন যাবে না? তুমি কি কাব্যকে ভালোবাসো? ওই কাব্যের মধ্যে কি আছে স্রোত? কেন ওর জন্য এমন করছো তুমি? রেজওয়ান চিৎকার করে দিয়ে বলছে কথাগুলো। কানে 2 হাত চেপে ধরেছে স্রোত। রেগে তাকিয়ে আছে রেজওয়ানের দিকে। রেজওয়ান স্রোতের দিকে এগুলেই বলল সে, কাছে আসবেন না। কেন স্রোত? তোমার কাছে তো আমারই আসার কথা ছিল, আমার তোমাকে আদর করার কথা ছিল। তুমি কি ভাবলে চোখের সামনে তুমি অন্য কারো হবে আর আমি দেখবো? আমার যে তোমাকে চাই। রেজওয়ান যেই না স্রোতের হাতটা ধরবে, কেউ একজন বাজ পাখির মতো থাবা মেরে স্রোতকে নিয়ে গেল নিজের কাছে। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে ভ্রু কুচকাল রেজওয়ান। রাগে চোখ লাল হয়ে উঠল। স্টেজ থেকে নজর সরিয়ে সবাই তাকিয়ে আছেন ওদের দিকে। কাব্য রেজওয়ানের দিকে এগিয়ে গেল। শার্টের কলার ধরে চোখে মুখে তীব্র ক্রোধ নিয়ে বলল, ওয়ান করেছিলাম না তোকে? তোর মৃত্যু তোকে আমার কাছে ডেকে এনেছে রেজওয়ান। এবার কে বাঁচাবে তোকে? রেজওয়ান হেসে উঠল। হাসতে হাসতে বলল, তুই মারবি আমাকে? তুই মারবি রেজওয়ানকে? কাব্যের চোখ দুটো আগুনের মতো লাল হয়ে আছে। মুখটা তামাটে বর্ণ ধারণ করেছে। মুহূর্তে রেজওয়ানকে এক ধাক্কায় মাটিতে ফেলে দিল কাব্য। রেজওয়ান এমনিতেই মদ খেয়ে মাতাল, কাব্যের শক্তির সাথে পেরে উঠল না। কিন্তু রাগ হলো খুব। মাটিতে পড়ে থাকা পাথরের টুকরোটা হাতে নিল। কাব্যকে মারবে বলে ভাবনা সত্যি হলো না রেজওয়ানে। তার আগেই কাব্যের আক্রমণের সম্মুখীন হলো সে। তীব্র রাগে হাতের কাছে যাই পেয়েছে তাই দিয়ে রেজওয়ানকে আঘাত করেছে কাব্য। শক্তপোক্ত কিছুর আঘাতে মাথা থেকে ক্রমাগত রক্ত গড়িয়ে পড়ছে রেজওয়ানের। গগন কাঁপানো চিৎকার দিয়ে উঠছে বারবার।
রেজওয়ানের মাথা থেকে রক্ত ছিটকে এসে পড়েছে কাব্যের মুখে। ছটফটানি দেখে আনন্দ পাচ্ছে কাব্য। রেজওয়ান কোনো মতে উঠে দাঁড়ালো। কাব্যের নাকি খুশি মারতে যাবে, তখনই দৌড়ে এসে রেজওয়ানের হাত মুচড়ে ধরল রাহুল। কাব্যের বাকি বন্ধুরা আসলো রেজওয়ানকে মারবে বলে। ওদের তিনজনেরই রেজওয়ানকে কেটে কুটে ভর্তা বানিয়ে খেতে ফেলতে ইচ্ছে করছে। কাব্যকে কোনো মতে বোঝালেন সবাই, কিন্তু ওর মাথায় তখনও দাউ দাউ করে আগুন জ্বলছে। সবকিছু ভেঙে চুরে শেষ করে দিতে ইচ্ছা করছে। অবস্থা বেগতিক বুঝতে পেরে সবাই মিলে নিয়ে গেলেন রেজওয়ানকে। খবর দিলেন ওর বাড়িতে। মাহফুজ সাহেব, ধ্রুব আর রাহুলরা মিলে সামলালেন কাব্যকে। স্রোত প্রচণ্ড ভয় পেয়ে আছে, দৌড়ে চলে গেছে দোয়েলের কাছে। এত কিছু যে ওর জন্যই ঘটে গেছে ভাবলে কান্না পাচ্ছে। সাবরিনা বেগম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন কিছু দূরে। কিছু মুহূর্তে বিয়ে বাড়ির আনন্দ শেষ হয়ে গেছে। মেহমানরা সবাই না খেয়ে চলে গেছেন। কাব্যের উগ্রতা দেখে একটু হলেও ভয় পেয়েছেন সকলে। কাব্য তাকালো স্রোতের দিকে, ধীরে ধীরে ওর কাছে এগিয়ে এলো। কথা না বলে সবার সামনে কোলে তুলে নিল স্রোতকে। পড়ে যাওয়ার ভয়ে স্রোতও গলা আঁকড়ে ধরল কাব্যের। কাব্য নিজের মতো চলে গেল বাড়ি থেকে বেরিয়ে। একটা মানুষও বাধা দিল না ওকে। বাধা দিলে ফল কি হবে হয়তো আন্দাজ করতে পারছেন সবাই, কিন্তু দোয়েল, ধ্রুব সহ বাকিদের এবার স্রোতের জন্য চিন্তা হচ্ছে। কাব্য যেমন স্রোতকেও যে ছাড়বে না ভালো করেই জানেন সকলে। সময় পেরিয়েছে অনেকটা। স্রোত চুপচাপ বসে আছে গাড়িতে। কিছুক্ষণ আগে মনের মধ্যে যে আনন্দ ছিল তার বদলে এখন ভয় এসে বাসা বেঁধেছে। এই যে এত সময় হলো গাড়িতে বসে আছে, কাব্য কথা বলেনি একবারও। গাড়ির স্টিয়ারিং ঘোরাতেই ব্যস্ত সে। স্রোতের খিদে পেয়েছে, সকাল থেকে কিছুই খায়নি সে। এখন না খেলে বোধহয় মরেই যাবে। বারবার মনে হচ্ছে পেটের ভেতর ইঁদুর দৌড়াচ্ছে। স্রোত পেটে হাত চেপে ধরেছে, অসহায় মুখ করে কাব্যের দিকে তাকিয়ে বলছে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।